সেট। তাহলে এই সেটের উপসেট গুলো হবে, যেমন যদি একটা সেটের উপাদান হয় তিনটা, তার উপসেট হবে মোট আটটা। তো আবার যদি আমি বলি বি একটা সেট, সেটা যদি হয় 3 4, তাহলে তার উপসেট গুলো হচ্ছে 3 4 3 4 এবং ফাঁকা সেট। তাহলে যদি একটা হইতো তাহলে তাহলে এই সেটের উপসেট হবে 4 এবং ফাঁকা সেট। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে একটা সেটের উপাদানগুলোকে বিভিন্ন বিন্যাসে আমরা সাজিয়ে সেটার উপসেট তৈরি করা যায়। তো উপসেটের সংখ্যা নির্ণয় করার সহজ পদ্ধতি হচ্ছে টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন মানে যদি উপাদান সংখ্যা তিনটা হয় তাহলে উপসেট হবে টু টু দি পাওয়ার 3 = 8। এখানে গুণলে আপনারা আটটাই পাবেন, 1 2 3 4, এখানে ছাড়া আটটা পাওয়া যাবে। সেম যদি উপাদান সংখ্যা হয় দুইটা তাহলে উপসেটের সংখ্যা হবে চারটা, উপাদান সংখ্যা একটা হলে উপসেটের সংখ্যা পাওয়া যাবে দুইটা। তাহলে এই যে এখান থেকে প্রমাণ পাওয়া গেল যে আমাদের উপসেটের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং একটা সেটের উপসেট কিভাবে নির্ণয় করতে হয়। এই উপসেটের প্রত্যেকটা উপাদান মূল সেটের মধ্যেই থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম হবে উপসেটের মূল সেটের মধ্যে থাকবে। আবার একটা জিনিস খেয়াল করলে লক্ষ্য করবেন যে এখানে 1 2 3 এটা একটা উপসেট। তাহলে এ সেট নিজেই নিজের একটা উপসেট। 1 2 3 যেহেতু একটা উপসেট, আবার 1 2 3 মূল সেট, তাহলে প্রত্যেকটা সেট তার নিজের একটা উপসেট। বি বি এর উপসেট, এ এর উপসেট, এরকম সি সি এর উপসেট। এবার আসি আমাদের প্রকৃত সেট জিনিসটা কি। প্রকৃত সেট জিনিসটা হচ্ছে আমাদের এই যে এই প্রত্যেকটা উপসেটের যেটা হচ্ছে আমাদের এই যে 1 2 3 যেটা মিলে যাচ্ছে বা 3 4 যেটা মিলে যাচ্ছে, এটা বাদে বাকি যে সেট গুলা থাকবে সেটাকে বলা হয় প্রকৃত সেট। সেম এখানে 3 4 বাদে বাকি যে সেট গুলা থাকবে এগুলোকে বলা হয় প্রকৃত সেট। এখানে 4 বাদে বাকি যে ফাঁকা সেটটা থাকবে এটাকে বলা হয় প্রকৃত সেট। তাহলে প্রকৃত সেট জিনিসটা হচ্ছে আপনার এই যে মূল সেটের সাথে যেটা মিলে যায় সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকে এটাকে বলা হয় প্রকৃত সেট। আমরা প্রকৃত সেটের সংখ্যা এমসিকিউ এর জন্য কিভাবে দেখবো, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার n - 1। অর্থাৎ যদি উপাদান সংখ্যা তিনটা থাকে তাহলে প্রকৃত সেট হবে টু টু দি পাওয়ার 3 - 1, অর্থাৎ 8 - 1 7। তাহলে এই যে বাকি যে সেট গুলো আছে, উপসেট গুলো আছে, এগুলোকে বলা হয় প্রকৃত সেট। তো তেমনি যেরকম যদি উপাদান সংখ্যা থাকে দুইটা তাহলে প্রকৃত সেট হবে টু টু দি পাওয়ার 1 - 1 = 4 - 1 = 3। এটা পেলাম আমরা প্রকৃত সেট, উপসেট। দেন আমরা একটু শক্তি সেটটা দেখি। এই তিনটা পরস্পরের সাথে রিলেটেড, এই জন্য একসাথে বলে ফেলতেছে। আমাদের এই যে শক্তি সেটটা হবে পি অফ এ। শক্তি সেটকে আমরা পি পি মানে পাওয়ার, পাওয়ার অফ এ এভাবে দেওয়া হয়। সো পি অফ এ ইকুয়াল টু হবে এই যে এখানে যেরকম এ সেট হচ্ছে 1 2 3, যদি আবারও বলি এ সেট যদি এরকম হয় ফর এক্সাম্পল 3 4, তো এ সেটের শক্তি সেট হবে 3 4 3 4 ফাঁকা সেট। এই যে এটাকে বলা হয় উপসেট, এটাকে বলা হয় উপসেট। উপসেটকে যখন আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব এটাকে বলা হয় শক্তি সেট। তাহলে আমাদের উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট তিনটা একটা একটার সাথে রিলেটেড। জাস্ট উপসেট গুলার থেকে মূল সেটের সাথে যেটা মিলে যেটা বাদ দিলে হয়ে যাবে আমাদের প্রকৃত সেট। আর উপসেট যেগুলো পেলাম সেটাকে যদি আমরা আরো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে আমাদের শক্তি সেট। দেন আমরা আমাদের বাকি সেটের যে কিওয়ার্ড গুলো আছে যেমন ফাঁকা সেট। ফাঁকা সেট তো আমরা বুঝি যে কোনো সেটে যদি কোনো উপাদান সংখ্যা না থাকে সেটাকে আমরা বলি ফাঁকা সেট। যেমন একটা সেট যদি এরকম হয় ফাঁকা সেট, এই করলো ফাঁকা সেট, অর্থাৎ এটার ভিতরে কিছু নাই। দেন এটার যদি আমি উপসেট বের করতে হয় তাহলে এটা হবে এরকম যে পি অফ এ, যেটা আমি শক্তি সেট বের করি সেটা হবে এরকম। ওকে, কিছুই নাই, ঠিক আছে। দেন এটাকে যদি আমরা আবারও পি অফ এই শক্তি সেটের যদি আবার আমরা উপসেট বের করি তাহলে এখানে দুইটা পাওয়া যাবে। একটা হচ্ছে এই যে এরকম যেটা, এগুলো পরীক্ষা আসবে না, তাও এটা ট্রিকি কোশ্চেন এটা। তো যেহেতু আমরা আমাদের এই শক্তি সেট গুলো দেখলাম, এখন আমরা দেখবো সেটের সমতা, সেটের অন্তর, পূরক সেট, এই তিনটা টার্ম একটু দেখে নিই, তারপরে বাকিটা আমরা ম্যাথে চলে যেতে পারবো।
ওকে, দেন আমাদের সেটের সমতা। সেটের সমতা জিনিসটা কি আমরা একটু দেখি। যেমন একটা সেট আছে এরকম যে 1 2 3, দেন বি আর একটা সেট আছে 1 1 2 2 2 3। এই দুইটা সেট আসলে মূলত উপসেট হচ্ছে, যেমন এখানে বি এ হচ্ছে বি এর উপসেট, আবার বি এ এর উপসেট। কেন? বি এর প্রত্যেকটা উপাদান এতে আছে, এ এর প্রত্যেকটা উপাদান বি তে আছে। তাহলে আমি বলতে পারি যে এ হচ্ছে বি এর উপসেট এবং বি হচ্ছে এ এর উপসেট, অর্থাৎ এ বি উভয়ের সমান সমান। এ বি দুইজনই সমান সমান। এখানে আমরা যদি দেখি, এখানে এ এর প্রত্যেকটা উপাদান বি তে আছে, ঠিক বি এর প্রত্যেকটা উপাদান এ তে আছে, তখন এ উপসেট বি, বি উপসেট এ, অর্থাৎ এ আর বি সমান সমান। এটাকে বলা হয় সেটের সমতা। দেন আসে আমাদের সেটের অন্তর। অন্তর শব্দটা মানে বিয়োগফল। আমরা যদি বলি এখানে একটা সেট আছে, আর অন্তরকে আরেকটা সেট দেওয়া হলো B3 4। এই অন্তর এটাকে এভাবে লেখা হয়, বা এ বাদ বি, আমরা উচ্চারণ করার সময় বলি এ বাদ বি, অর্থাৎ এ সেট থেকে বি সেটের উপাদান সমূহ যেগুলো মিলে যাবে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো থাকবে। এটাকে বলা হচ্ছে এ অন্তর বি বা এ বাদ বি, এভাবে বলা হয়। তো সেক্ষেত্রে আমরা 1 2 3 বাদ 3 4, তাহলে এখান থেকে দেখা যায় আমাদের 3 এবং 3 পরস্পর মিলে যাচ্ছে, মিলে যেটা মিলে যাবে সেটা বাদ করে যাবে, এবং এ সেটের বাকি উপাদান যেটা থাকবে সেটা থাকতে হবে। দেখেন, অন্তর এবং আপনার সেট সেট দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, যখন আমরা অন্তর বের করব তখন শুধুমাত্র এ সেট থেকে যেগুলা মিলে যাবে সেগুলা বাদ দিয়ে শুধু এ সেটের বাকি উপাদানগুলো লিখতে হবে। আর যখন আমরা সেট সেট বের করব, সেট সেট বের করার সময় যেগুলো যেগুলা মিলে যাবে শুধু সেগুলা লিখতে হবে, আর বাকিগুলা বাদ চলে যাবে। এরকম হচ্ছে পার্থক্য। দেন আমরা চলে যাচ্ছি আমাদের সেটের অন্তর পূরক সেট। পূরক সেটের জিনিসটা কি? যদি কয়েকটা সেটের একটা সার্বিক সেট থাকে, যেমন ফর এক্সাম্পল এটা একটা সেট সি, আর একটা সেট, আর আমাদের এখানে একটা সার্বিক সেট আমরা ধরবো ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সার্বিক সেট। তাহলে এ সেটের পূরক সেট হবে, সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যেটা থাকবে সেটাকে বলা হয় এ সেটের পূরক সেট। যেমন আমাদের পূরক সেটকে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করি অথবা সি দিয়ে প্রকাশ করি এর উপরে। তাহলে পূরক সেটটা প্রকাশ করা হয় প্রাইম অথবা সি দিয়ে। এখন এ অফ সি অথবা এ প্রাইম ইকুয়াল টু হবে ইউ মাইনাস এ, এটাকে বলা হয় পূরক সেট। এটাকে বলা হয় পূরক সেট। তাহলে পূরক সেটের নির্ণয় করে কি হয়ে যাবে, এ 1 2 3 4 5 6, এখান থেকে আপনি যদি এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেন 1 2 3, তাহলে 1 2 3 বাদ চলে গেলে থাকবে শুধুমাত্র 4 5 এবং 6। এটা হচ্ছে এ সেটের পূরক সেট। ঠিক এভাবে বি সেটের পূরক সেট হবে 3 4 বাদ গেলে 1 2 5 6। ঠিক এভাবে আমাদের সি সেটের পূরক সেট হবে এ সেট বাদ চলে গেলে 1 2 3। তাহলে পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিলে বাকি যে উপাদান থাকে সেটাকে আমরা বলি পূরক সেট। দেন আমাদের ধ্যান চিত্রে আসি আমরা একটু। তার আগে একটু সংযোগ সেট, ছেদ সেট, নিঃছেদ সেট এটা একটু আলোচনা করি। সংযোগ সেট জিনিসটা হচ্ছে দুইটা সেটের মধ্যে যোগ। যোগ বলতে এখানে ইউনিয়ন বোঝাবে, ইউনিয়ন বা সংযোগ। যেমন একটা সেট 1 2 3, বি আর একটা সেট 3 4 5। এই দুইটা সেটের মধ্যে সংযোগ সেটটা হবে কি, এটাকে ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হয়, এ ইউনিয়ন বি। এটা কিভাবে লিখতে হবে, আপনার এ সেট 1 2 3 ইউনিয়ন 3 4 5। ওকে, তাহলে দুইজনের মধ্যে শুধু কমন গুলো নিব, আনকমন গুলো নিব। যেমন কমন হচ্ছে কি এখানে 3 3, যেগুলো কমন হয়ে যাবে সেগুলো থেকে একটা নিব, আর যেগুলো আনকমন সেগুলো সবগুলাই নিব। যেমন 1 2 আনকমন, 3 কমন, 4 5 এগুলো আনকমন। তাহলে
সংযোগ সেট হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন আনকমন সব নিতে হবে, এটা হচ্ছে সংযোগ সেট। আর আরেকটা হচ্ছে আমাদের ছেদ সেট। ছেদ সেটটা জিনিসটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি হচ্ছে দুইজনের মধ্যে শুধুমাত্র কমন গুলো নিতে হবে, 1 2 3 ইন্টারসেকশন 3 4 5, অর্থাৎ দুইজনের মধ্যে শুধু কমন আসতে থেকে 3। তাহলে এ ইন্টারসেকশন বি এক্ষেত্রে আমাদের সেট আসবে শুধুমাত্র 3। ইউনিয়নের ক্ষেত্রে কমন আনকমন সব আসবে, আর যখন আমাদের ইন্টারসেকশন থাকবে তখন শুধুমাত্র কমনটাই আসবে। ওকে, দেন আমরা আমাদের নিশ্চিত সেটে আসি। নিশ্চিত সেটটা হচ্ছে যখন যদি এরকম হয় যে 1 2 3, এটা হচ্ছে এ সেট। আর বি সেট যদি এরকম হয় যে 4 5 6, অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে আপনি ছেদ সেট খুঁজবেন, কিছুই পাওয়া যাবে না, তখন সেটা হয়ে যাবে নিশ্চিত সেট। নিশ্চিত সেটের বিষয়টা একটু বলি। যেমন এখানে কোনো কমন নাই, 1 2 3 4 5 6 একটাও কমন যাবে না। যেমন 1 2 3 ইন্টারসেকশন 4 5 6, তাহলে এখানে যখন কিছুই কমন যাবে না, একটাও কমন যাবে না, তখন এটার সেটটা হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আপনি পাই দিয়ে প্রকাশ করতে পারেন, এভাবে প্রকাশ করতে পারেন, আপনার ইচ্ছা। তো সো এই সেটটাকে বলা হয় হচ্ছে আপনার নিশ্চিত সেট। যখন কিছুই কমন যাবে না সেটা হয়ে যাবে আমাদের নিশ্চিত সেট। ওকে, দেন আমাদের ভ্যান চিত্রে আসি আমরা। এই ভ্যান চিত্রের বিষয়গুলো একটু বুঝি, তাহলে আমাদের পরবর্তী অঙ্কের জন্য সুবিধা হবে। ইউ একটা সার্বিক সেট। ফর এক্সাম্পল, ইউ দ্বারা 1 2 3 4 5 6, এই সেটের ছোট 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 সাবসেট গুলা থাকবে। সাবসেট গুলো হতে পারে 1 2 3 2 4 6 5 4, এভাবে থাকতে পারে, বিভিন্ন ধরনের সাবসেট থাকতে পারে। আমরা এখন ভ্যান চিত্রের চিত্রটা একটু বুঝে নিই। ওকে, ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের পুরো সার্বিক সেট, পুরোটাকে আমরা প্রকাশ করব ফর এক্সাম্পল ইউ দিয়ে। এই যে এ পুরোটাই হচ্ছে আমাদের ইউ, জাস্ট এ পুরোটাই হচ্ছে আমাদের ইউ। ইউ হচ্ছে সার্বিক সেট। এই সেটের কয়েকটা উপাদান নিয়ে যখন আরেকটা সেট গঠিত হবে সেটাকে আমরা উপসেট বলবো। তো তারপরেও আমাদের এখানে ইউ সেটের অভ্যন্তরীণ উপাদান নিয়ে আমাদের এ সেট গঠিত। তো এটা হবে একটা এ সেট। পুরোটাই হচ্ছে আমাদের ইউ সেট, আর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এ সেট। তো এখানে ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন এ সেট যদি এটা হয়, এখানের সাথে বি সেটের উপাদানগুলো মিলতেছে না, তাহলে দুটোটা সেটই আলাদা আলাদা সেপারেট সেপারেট থাকবে। যদি এরকম হয় যে এ সেট এবং বি সেটের মধ্যে কিছু উপাদান কমন পড়ে গেল, যেমন এটা 3, একটা উপাদান কমন পড়ে গেছে, তখন একটা একটাকে ওভারল্যাপিং করবে। যেমন একটা সেট যদি এটা হয়, আর একটা সেট হবে এই যে এটা, অর্থাৎ এটা এ সেট, এটা বি সেট। এটা এ সেট এবং এটা হচ্ছে কি বি সেট। তাহলে এ সেটের মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, বি সেটের মধ্যে আছে 3 4 5। ওকে, তার মানে এ সেটের আমাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হলো এবং বি সেটের গুলো ফুলফিল হলো। 1 2 3 তিনটা এ সেটের মধ্যে আছে, 3 4 5 তিনটা বি সেটের মধ্যে আছে। তাহলে মাঝখানে 3 কমন পড়ে গেল। যদি আমি বলি যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, অর্থাৎ শুধু কমন, তাহলে মাঝখানে যে কমন পড়ছে, এই যে মাঝখানের অঞ্চলের যে, সেটা হচ্ছে কত, 3। তাহলে আমাদের অ্যান্সার আসবে জাস্ট 3। আর যদি বলে যে আমাদের এ ইউনিয়ন বি, তাহলে এখানে কমন এবং আনকমন যারা আছে সবগুলোই এটার ভিতরে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ঠিক 1 2 3 4 5। ওকে, তো ভ্যান চিত্র দিয়ে আমরা আসলে অনেক ধরনের অঙ্ক করা যায়। আমরা এখন দেখব ভ্যান চিত্রের অনেকগুলো অঙ্ক আছে, সামনের প্রত্যেকটা অঙ্কের জন্য আমাদের ভ্যান চিত্র প্রয়োজন হবে। আমরা ভ্যান চিত্রের কিছু প্রমাণও আছে, প্রমাণগুলো করতে হবে। দেন আসি আমাদের কার্তেসীয় গুণ সেট। ওকে, কার্তেসীয় জিনিসটা কি? কার্তেসীয় আর পোলার এই জিনিসটা আসলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার সাথে সম্পর্কিত। যেমন এটা একটা এক্স অক্ষ, এটা এটা ওয়াই অক্ষ, হ্যাঁ,
তো এই কাটতেছি হচ্ছে যখন এখানে আমাদের এই ঘর কাটা থাকে তখন ভুজ এবং কোটির একটা বিষয় থাকে, অর্থাৎ এক্স অক্ষের দিকে যত পয়েন্ট যাবেন এগুলো হচ্ছে আপনার ভুজ, আর ওয়াই অক্ষের দিকে যতগুলো যাবেন এটা হচ্ছে কোটি। তো স্থানাঙ্কের কোনো বিন্দুকে আপনি যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে এক্স কমা ওয়াই, এই স্থানাঙ্কের এই বিন্দুগুলো দিয়ে সেটাকে আইডেন্টিফাই করা লাগে যে এই বিন্দুটার লোকেশন কোথায় বা অবস্থান কোথায়। তো ঠিক এখানে কার্তেশীয় গুণন বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। কার্তেশীয় গুণন সেট হবে ফর এক্সাম্পল এ কমা বি, এটা একটা সেট, এটার সাথে ওয়ান কমা টু, এটা একটা সেট। তো এক্ষেত্রে আমাদের কার্টেসীয় গুণ যে সিস্টেম হবে, এর সাথে আপনি বাকি যে দুইটা উপাদান আছে সবগুলাকে গুণ করে নতুন আরেকটা সেট, নতুন দুইটা সেট বের হবে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে কত আপনার A2। একটা কি একটা সেটের উপাদান হচ্ছে কত A1 আর একটা কত A2। যদি আপনার এটা একটা সেট হয় তাহলে এখানে উপাদানগুলো কয়টা হচ্ছে দেখেন, A1 A2 সেম বি এর সাথে গুণ হবে দুজনেরই, তাহলে সেটা হবে B1 আর একটা হচ্ছে B2। তাহলে আমরা এখান থেকে মোট চারটা নতুন সেটের উপাদান পেলাম। তো এটাকে বলা হয় কার্তেসীয় কার্তেসীয় গুণজ। ওকে, দেন আচ্ছা, আমরা এখন দেখবো যে সেটের কিছু কতিপয় সংজ্ঞা রিলেটেড কিছু এই এই কন্টেন্টটা আমরা দেখবো। এখানে কিছু সূত্র আছে, আমরা সূত্রগুলো একটু খাতায় লিখে নিই, দেন আমরা এটার ব্যাখ্যা দিয়ে দিব। ওকে, সূত্রগুলো একটু লিখে নেই সবাই। এটা মুছে দিই। ওকে, আমরা এগুলার প্রমাণ দেখি একটু দ্রুত। যদি আমাদের এটা বলা আছে যে এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন এ, এ এবং বি সেটের মধ্যে আপনার হচ্ছে কমন সেট বা কমন আনকমন দুইটাই হয়। যেমন এ সেটকে যদি আমি ধরি আপনার ওয়ান টু থ্রি, বি সেটকে ধরি আমরা ধরেন টু ফোর সিক্স, সি সেটকে ধরি থ্রি ফোর ফাইভ সিক্স। ওকে, তাহলে এটাকে আমরা ভেনচিত্রের সাহায্যে প্রমাণ করতে পারি। ভেনচিত্রের জন্য আমি একটা ডেমো রেখে দিচ্ছি এখানে। ফর এক্সাম্পল এটা এ, এ এটা হচ্ছে আপনার বি সেট, এবং এ আর বি এর মধ্যে কোনো না কোনো ভাবে কিছু উপাদান ওভারল্যাপিং করবেই। যেমন এ সেটের মধ্যে আপনার টু এবং বি সেটের মধ্যে টু কমন করা আছে, তো সো এ এবং বি এর মধ্যে কমন যেগুলো যেগুলো থাকবে, যেমন এখানে এ বি এর এ কত থাকে আপনাদের ওয়ান থ্রি টু ফোর সিক্স, অর্থাৎ এখানে যদি আমি এ ইউনিয়ন বি বলি তাহলেও আপনার ওয়ান টু থ্রি ফোর সিক্স আসবে। ঠিক একইভাবে আপনার বি ইউনিয়ন এ বললেও আপনার কি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স, অর্থাৎ দুজন দুজনকের মধ্যে
দুজনের মধ্যে আপনাদের হচ্ছে কি মানে একটা একটা সাথে ইয়ে করা যায়, এক্সচেঞ্জ করা যাবে। ঠিক এরকম ইন্টারসেকশনের বেলাও একই রকম, অর্থাৎ দুজনের মধ্যে কমন পড়তেছে শুধু দুই। সো আবার বি ইন্টারসেকশন এ বললো দুজনের মধ্যে কমন পড়তেছে কত, শুধু দুই। তাহলে এই সূত্র এটা এখান থেকে ধ্যান চিত্র থেকে প্রমাণ করা যায়। দেন 3 নম্বর হিসাবে আসি। এক্ষেত্রে আমাদের সেট লাগবে তিনটা। আসি, এক্ষেত্রে আমাদের সেট লাগবে হচ্ছে আমাদের টোটাল তিনটা সেট। একটা, দুইটা এবং হচ্ছে তিনটা। এই তিনটা সেটের মধ্যে এ এবং বি এর মধ্যে কমন আনকমন দুইটাই নিব আমরা। ধরেন আপনার এই যে এ এবং বি এর মধ্যে কমন আনকমন সব যাবে, অর্থাৎ এ পুরা এ সেটও যাবে, এটা এ, এটা বি, এটা সি, আবার পুরা বি সেটও যাবে। ওকে, তাহলে এ আর বি এর মধ্যে কমন আনকমন ফুল চলে গেল। এটার সাথে আবার সি কমন। সি কমন বলতে সি এর সাথেও কি কমন আনকমন পুরো চলে গেল। তাহলে এ আর বি এর ইউনিয়নের সাথে সি কে যখন ইউনিয়ন করা হবে, যে রেজাল্ট পাওয়া যাবে, অর্থাৎ কি এই ভিতরে যা যা আছে এগুলাকে পুরোটাই পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে বি আর সি এর ইউনিয়নের সাথে যখন এ কে একসাথ করা হবে, তখন আবার একই পুরো রেজাল্টটাই বা পুরাটাই কি ক্ষেত্রফল পাওয়া যাবে। এটাকে যদি আমরা অঙ্কের থেকে করি তাহলে খেয়াল করেন যে এ ইউনিয়ন বি, এ আর বি এর ইউনিয়ন করলে কত পাওয়া যাবে, এ ইউনিয়ন বি করলে হুম। পাওয়া যাবে 1 2 3 4 6। এটার সাথে আপনি আবার যখন সি কে ইউনিয়ন করবেন, তার মানে আবার কি ইউনিয়ন 3 4 5 6। এখানে যেগুলো যেগুলো কমন যাবে দেখেন, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার রেজাল্ট হবে এখন 1 2 3 4 5 6। সবগুলো চলে আসলো। 1 2 3, কেন 3 4 6 কমন, 3 4 6 কমন, আর 1 2 5 আনকমন। তাহলে কমন আনকমন যখন সবই আসবে, 1 2 3 4 5 6 সবগুলো চলে আসবে। ঠিক ওই পাশ থেকে আপনি যখন বি আর সি এর ইউনিয়ন করবেন, সেটার সাথে কি এ একসাথে করা হলে সবগুলো চলে আসবে 1 2 3 4 5 6। এই যে এই সূত্রটাও আপনার হচ্ছে ধ্যান চিত্র এবং ম্যানুয়ালি দুটোই করা যায়। দেন ইন্টারসেকশনের বিষয় আসলে, যে এ এবং বি এর যে আমাদের শুধু কমন সাইড কোনটা থাকবে, এ এবং বি এর কমন সাইড থাকবে শুধু ভিতরের এই সাইডটা, এ জাস্ট এ ভিতরের এ পাশটা, বাইরের গুলা বাদ। এটা হচ্ছে এ এবং বি এর কমন সাইডটা, জাস্ট এই যে ভিতরের এটা। ওকে, যখন আমাদের আবার এটার সাথে আমরা সি এর মধ্যে যেটা কমন পড়ে এ বি এর সাথে, সেটাও হচ্ছে আপনার এটা, এই যে এটা। ওকে, তাহলে এ, বি এবং সি তিনটার সাথে যদি আমি হিসাব করি, তাহলে শুধু কমন পড়ে মাত্র এটা, এ বি সি তিনটার মধ্যে। যেমন আমরা যদি দেখি এ আর বি এর মধ্যে কমন পড়ে কত, 2। এ আর বি এর মধ্যে কমন পড়তেছে কত, 2। আবার যদি আমি একটু এখানে পাল্টা, এখানে ধরেন 2 দিলাম, তাহলে এ বি সি তিনটার মধ্যে একটা জিনিস কমন পড়ে, তিনটার মধ্যে একটা জিনিস কমন পড়ে, সেটা হচ্ছে কত, 2। যেমন এরকম এ আর বি এর মধ্যে কমন পড়তেছে 2। আবার এ বি এর সাথে যদি সি কে একসাথে করা হয়, তাহলে এ বি সি এর মধ্যে তিনটার মধ্যে কমন পড়বে 2। ঠিক এভাবে উল্টা দিক থেকেও বি আর সি এর মধ্যে কমন পড়তেছে 2, বি আর সি এর সাথে এ এর কমন পড়তেছে 2। সো এই ইন্টারসেকশনের খেলাও বেলাও এভাবে কি করা যাবে, একটা একটার সাথে ট্রান্সফার করে নেওয়া যাবে। দেন আমাদের পূরক গুলো একটু দেখে নিই, পূরকের হিসাবগুলো একটু দেখে নিই। পূরকের বেলা কি আসতেছে দেখি, এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি কত হবে, 1 2 3 4 6। এখন এ ইউনিয়ন বি এর প্রাইমটা কত হবে, প্রাইমটা হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস এ ইউনিয়ন বি, ইকুয়াল টু আমাদের ইউ কত আছে, 1 2 3 4 5 6, মাইনাস এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিটা হচ্ছে 1 2 3 4 6।
অর্থাৎ এখানে আমাদের মান আসতেছে শুধু এখান থেকে আপনি 1 2 3 4 6 বাদ দিলে শুধুমাত্র 5 থাকে। ওকে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর প্রাইম। এখন এ পাশে আসি, আমাদের এ প্রাইম আর বি প্রাইম। এ প্রাইমটা হচ্ছে ইউ এর থেকে এ বাদ দিলে যেগুলো থাকে সেটা হচ্ছে এ প্রাইম। তাহলে আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু, এ প্রাইমটা হচ্ছে ইউ থেকে এ বাদ দিলে যেগুলো সেগুলো কি কি, 4 5 6, 4 5 6 ইন্টারসেকশন বি প্রাইমটা হচ্ছে কি, আমাদের ইউ থেকে বি বাদ দিলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বি প্রাইম। যেমন 2 4 6, এটা বাদ চলে গেলে থাকে 1 3 5। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু, শুধু যেগুলো কমন পড়বে, কমন পড়তেছে অনলি 5। তাহলে এখানেও থাকতেছে কি 5, অর্থাৎ এটা প্রমাণ হলো যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক একইভাবে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের বিনিময়ের ক্ষেত্রে কিছু সংজ্ঞা বা প্রতিজ্ঞা এগুলা। এখন আসে আমাদের এক এক মিল এবং সমতুল সেট, এগুলো জিনিসটা কি একটু দেখি। ওকে, আচ্ছা আমরা এটা দ্রুত চলে যাই। যে যদি এভাবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 2 3, যদি এরকম হয় যে একটা সেট এভাবে একটা সেটের পারস্পরিক পরস্পর পরস্পরের সমান হয়, তাহলে এক্স এর ভ্যালু হবে 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3। যখন প্রত্যেকটা উপাদানের সাথে একটা একটা ভ্যালু থাকবে, একটা একটা করে মিল থাকবে, তখন এটাকে আমরা বলবো এক এক সেট। এক এক সেট অর্থাৎ এক্স এর সাথে 1, ওয়াই এর সাথে 2, জেড এর সাথে 3। ওকে, যদি দেখা গেছে যে এখানে আরেকটা উপাদান থাকে 4, তাহলে এটাকে আর এক এক সেট বলা যাবে না। অথবা এখানে যদি আরেকটা থাকে যে এম বা পি এরকম একটা থাকে, তাহলে আর এটা এক এক সেট হবে না। ওকে, আমরা যতটুকু বললাম যে যদি এক এক সেট হয় এবং পরস্পর পরস্পরের এই যে সমান সমান হয়, এখানে যতগুলো আছে এখানে যতগুলো হয়, এগুলোকে আমরা সমতুল সেট বলবো। আমরা আর সংজ্ঞা টঙ্গা এগুলো নিয়ে আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন অঙ্কে চলে যাব। আমি আশা করি আপনারা এই কিওয়ার্ড গুলো এখন অঙ্ক করতে গেলে যা যা যেখানে যা যা প্রয়োজন, তখন সেগুলো আপনারা বুঝতে পারবেন। স্যার তো আপনাদের প্রতিসম একটা রাশিটা কি? প্রমাণ আছে, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এক্স বিলংস টু, স্যার সরি, X belongs to A union B intersection C equal to, মানে এটার ওই পাশে হবে আপনার, আচ্ছা মূলত প্রমাণটা ছিল এটা যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইকুয়াল টু A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। এটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করে রাইট হ্যান্ড সাইড পর্যন্ত মিলাতে হবে। সো স্টার্ট করতে হবে আমাদের x বিলংস টু, অর্থাৎ x হচ্ছে আমাদের একটা অজানা চলক, সেটা হচ্ছে A ইউনিয়ন B ইন্টারসেকশন সি। এখান থেকে আসি, আমাদের ইউনিয়ন মানে হচ্ছে অথবা, আর ইন্টারসেকশন মানে হচ্ছে এবং। অথবা মানে হচ্ছে আপনি দুইটা সেটের এখানের উপাদান নিতে পারবেন, অথবা এখান থেকে নিতে পারবেন, অথবা বিষয়টা এটা। আর এবং হচ্ছে উভয় সেটেই থাকতে হবে। অথবাতে হচ্ছে কমন আনকমন, আর এবং এর মধ্যে হচ্ছে শুধুমাত্র কমন।
এবং মানে হচ্ছে গুণ, অথবা মানে হচ্ছে যোগ। এই সাইন দিয়ে অনেক কিছুই মিন করে। সো আমরা শুরু করতেছি এখানে। এক্স বিলংস টু এ, এটা সবাই খাতায় লিখে রাখবেন, এই প্রমাণটা পরীক্ষায় আসে। এক্স বিলংস টু এ, অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। ওকে, দেন আমাদের এখানের ভিতরে আছে আমাদের কত, এবং। এবং সো আমরা নেক্সট এখন যাব এক্স বিলংস টু এ, অথবা ওকে, অথবা এক্স বিলংস টু বি। আর এই যে আমাদের ইন্টারসেকশনের জন্য আমরা লিখতে পারি এবং এক্স বিলংস টু সি। ওকে, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশনের জন্য আমরা লিখতে পারি এবং, এবং এক্স বিলংস টু সি। দেন আমরা গুণ করলে পাওয়া যাবে কত, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, মাঝখানে থাকবে এবং এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। যেমন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, তারপরে মাঝখানে যে এবং আছে সেটা এক না হবে, এবং এক্স বিলংস টু এ, এই যে অথবা এক্স বিলংস টু সি। অর্থাৎ এবার আমরা আমাদের বাকি অংশ যেটা, যে এক্স বিলংস টু এ অথবা বি, এটার জন্য আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ অথবা বি এর জন্য লিখতে পারি এ ইউনিয়ন বি। আবার মাঝখানে এবং এক্স বিলংস টু এ অথবা সি, এটার জন্য লেখা যাবে একসাথে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। দেন আমাদের এক্স বিলংস টু কমন গেলে থাকে এক্স বিলংস টু কত, এ ইউনিয়ন বি, এবং এর জন্য আমরা লিখতে পারি ইন্টারসেকশন এবং এ ইউনিয়ন সি। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল আমাদের যে কি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। যদি কেউ না বুঝে থাকেন একটু দ্রুত কমেন্ট করে জানাবেন, এখানে চ্যাটে কমেন্ট করা যায়, তাহলে আমরা প্রয়োজনে আবার বলবো বিষয়টা। এটা প্রমাণটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে, তাহলে আপনারা এটা প্র্যাকটিসে রাখতে পারেন। স্যার আমরা কি মাইকে কথা বলতে পারবো না, চ্যাটে কথা বলতে হবে? জি, আমরা কি মাইকে কথা বলতে পারবো না? মাইকে বলতে পারেন, সমস্যা নাই, যদি আবার সবাই বলে তাহলে এই জন্য। ওকে, যদি আপনাদের উঠানো শেষ হয়, আপনারা একজন জানাবেন যে উঠানো শেষ, তাহলে আমি মুছে ফেলবো। ওকে, আমি আশা করি সবার লেখা হয়ে গেছে। আমি এখন নতুন একটা প্রমাণে যাব, যেটা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রমাণটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সামনের দিকে যত অঙ্ক করব, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি সেটের উপাদান দুইটা থাকে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে করতে হবে। যদি তিনটা সেট থাকে, অর্থাৎ দুইটা সেট হলে আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারবো, এবং তিনটা সেট হলে আমাদের সূত্রের মধ্যে একটু ভিন্নতা আসবে, সেটা আমরা এটার পরেই আলোচনা করব। তো ফার্স্টে আমরা এটা বোঝার জন্য একটু বেঞ্চিতে হেল্প নিতে হবে। বেঞ্চিতে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমাদের দুইটা সেট, একটা হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি সেট। এ সেট এবং বি সেট, এই ইউ হচ্ছে আমাদের ফর এক্সাম্পল সার্বিক সেট, এবং এখানের মধ্যে এ সেট
এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় এ সেট, এটা বি সেট। বোঝার চেষ্টা করবেন একটু। এই অংশটা যেটা অন্য কালার দিয়ে দেখাই, জাস্ট এই অংশটা, এটা এ সেট থেকে কিছু বি এর অংশ বাদ দিলে যেটা থাকে, সেটা বাকি অংশটা হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাদ বি। ঠিক আছে। দেন আবার বি সেট থেকে যখন এ এর অংশটা বাদ চলে যায়, তখন শুধুমাত্র এ পাশটা থাকে। এটাকে আমরা লিখতে পারি বি বাদ এ। ওকে। আর মাঝখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র কমন অংশ, এটাকে আমরা বলি এ ইন্টারসেকশন বি। ওকে। দেন আমরা এখন এ সাইড দিয়ে এ সাইড প্রমাণ করার চেষ্টা করব। ফার্স্ট আমাদের এ এ সেটটা আসলে কি কি হচ্ছে। এ সেটের ভিতরে আমাদের থাকতেছে এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা কেন বললাম? এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। দেখেন, ইউনিয়ন মানে সংযোগ বা যোগ বা সমষ্টি, এটাকে বোঝাচ্ছে। তাহলে পুরো এ সেটের ভিতরে আসলে আছেটা কি? এটা যোগ এটা, এই দুটো অংশই আছে। এখন আমরা এখান থেকে নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ইউনিয়নের পরিবর্তে আমরা লিখতে পারি যোগ। আমরা আগেও বললাম যে ইউনিয়ন মানে যোগ এবং ইন্টারসেকশন মানে হচ্ছে গুণ। তো সো ইউনিয়নের পরিবর্তে আমরা লিখতেছি যোগ এন অফ বা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যদি আমরা এখান থেকে এন অফ এ বা বি এর মান বের করে আনি, তাহলে কি হবে? এন অফ এ বাদ বি এর মান বের করলে হবে এন অফ এ এদিকে থাকবে, এন অফ এ ইন্টারসেকশন বি এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি হচ্ছে এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ঠিক একই ভাবে আমরা এখানে এন অফ এ বাদ বি এর মান বের করলাম, ঠিক একই ভাবে যখন আমরা বি সেটের দিকে খেয়াল করি, বি সেটের মধ্যে কি পাওয়া যায়? যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ। আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ, সরি, বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, সুতরাং এন অফ বি or নাম্বার অফ বি ইকুয়াল টু নাম্বার অফ বি বাদ এ যোগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে। দেন এখান থেকে আমরা নাম্বার অফ বি বাদ এ এর মান বের করার চেষ্টা করব। নাম্বার অফ বি বাদ এ ইকুয়াল টু নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে। তাহলে আমরা এখান থেকে দুইটা মান বের করলাম, একটা হচ্ছে নাম্বার অফ এ বাদ বি, আরটা বের করলাম নাম্বার অফ বি বাদ এ। দুইটা মানকে আমরা কোথায় ইউজ করতে পারি? চলেন, আমাদের এ একটা সেট পেলাম, বি একটা সেট পেলাম। এ আর বি দুইটা সেটকে আমরা যখন ইউনিয়ন করব, তখন কি পাওয়া যায় একটু দেখি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি, এ আর বি সেটের মধ্যে কি কমন আনকমন সবই আসবে। অর্থাৎ ইউনিয়ন বলতে আমরা কমন আনকমন সবই বুঝি। তাহলে বলেন এখানে কি কি আছে? এ বাদ বি ইউনিয়ন, এই যে দেখেন এই দুইটা কমন পড়ে গেল, এই ইন্টারসেকশন দিয়ে ইন্টারসেকশন বি কমন চলে গেল। কমন চলে গেলে আমি একটা লিখবো। ওকে। দেন আরেকটা আসছে কি আমাদের, বি ইন্টার বাদ এ। ওকে। এখন আসতেছে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ বাদ বি যোগ, আমরা এটার পরিবর্তে ইউনিয়নের পরিবর্তে লিখতে পারি যোগ, যোগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যোগ নাম্বার অফ বি ইন্টার বাদ এ। এখন আমাদের কাজ হচ্ছে কি, এন অফ এ বাদ এ এবং নাম্বার অফ বি বাদ এ, এই দুইটার মান বসানো। দুইটার মান এখানে আছে, জাস্ট এখান থেকে এবং এখান থেকে আমরা মানগুলো বসালেই আমাদের প্রমাণ
এই যে এটার প্রমাণ চলে আসবে। যেমন নাম্বার অফ এ বাদ বি, এটা হবে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস, এখন নাম্বার অফ বি বাদ এ এর মান বসাবো, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে মান বসানোর পরে আমাদের দেখা যাচ্ছে যে একটা একটা কাটা যাচ্ছে, এটা এটা কাটা যাচ্ছে, আর বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এই যে প্রমাণটা আমরা পেয়ে গেলাম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ নাম্বার অফ বি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সংক্ষেপে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারবেন যে যখন আমাদের ইউনিয়ন থাকবে তখন আলাদা আলাদা ভাবে দুটোটাকে যোগ করব, আর বিয়োগ করে তার ইন্টারসেকশন মানে বিপরীত, যেটা ইউনিয়নের বিপরীত ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশনটাকে আমরা বিয়োগ করে দিব। দুইটা যোগ বিয়োগ ইন্টারসেকশন একটা বিয়োগ, এবার মনে রাখতে পারেন। আর কখনো যদি পরীক্ষায় প্রমাণটা আসে, প্রমাণটা সহজ আছে, এটা অ্যান্সার করতে পারেন পরীক্ষায়। তো আপনাদের যদি লেখা শেষ হয় আপনারা আগে একজন কথা বলবেন দ্রুত। স্যার সংক্ষেপে একবার রিপিট করে দিলে ভালো হতো। কিছু বলুন সংক্ষেপে একবার রিপিট করে দিলে ভালো হতো স্যার। সংক্ষেপে। ওকে, ওকে। তো আমাদের প্রমাণের টার্গেট ছিল আমাদের এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। সাউন্ড রিফ্লেক্ট হচ্ছে। ওকে, দেন আমরা ওই যে ভেন চিত্র ছিল আমাদের, ভেন চিত্র থেকে আমরা এ এর মান বের করলাম যে এ এর মধ্যে আসলে কি কি থাকতে পারে। দেন বি এর ভেন চিত্র থেকে ঠিক আমরা এভাবে বি বের করলাম যে বি কি কি থাকতে পারে। তারপর এখানে নাম্বার অফ এ, অর্থাৎ সবার সাথে এন দিয়ে একটা সেটের মধ্যে নিয়ে আসা হলো, নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, জাস্ট ইউনিয়নের পরিবর্তে এখানে যোগ আসলো। তারপর এখান থেকে জাস্ট আমাদের টার্গেট ছিল নাম্বার অফ এ বাদ বি এর মান বের করা। সেটা আমরা মান বের করে নিয়ে আসলাম কিভাবে, এক পাশে নাম্বার অফ এ আছে, ওকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, জাস্ট আমি এক লাইন শর্ট করে এখানে লিখে ফেললাম। দেন ঠিক একই প্রসেসে আমরা বি বাদ এ এর মান বের করে নিয়ে আসলাম। তারপরে আমাদের এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হবে আমাদের এ সেটের যে উপাদানগুলো আছে, বি সেটের যে উপাদানগুলো আছে সবগুলোর মধ্যে কমন আনকমন সব আনবো। তো দেখি যে আমাদের এটা আর এটা কমন পড়ে যাচ্ছে, সুতরাং একটা লিখলেই হবে। আর এ দুইটা আনকমন আছে তাদেরকে আমরা পুরোটাই লিখলাম, অর্থাৎ এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদ এ, তিনোটা লেখা হলো আমাদের। দেন আমাদের কাজ হচ্ছে কি যে এটাকে নাম্বার অফ এ বাদ বিতে আনবো, নাম্বার অফ বি বাদ বিতে আনবো, আবার ঠিকই সবাইকে এন দিয়ে ফরম্যাট করা হলো। দেন নাম্বার অফ এ বাদ বি এর মান বসালাম, নাম্বার অফ বি বাদ এ এর মান বসালাম। দেন এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন এ, এ ইন্টারসেকশন বি কাটা গেল, বাকি যেগুলো থাকতেছে সেটাই আমার সূত্রের ডান পাশ চলে আসলো। অর্থাৎ এই সূত্রটা আমাদের এমনিতে মুখস্থ রাখতে হবে, যদি কখনো পরীক্ষায় প্রমাণ আসে বা প্রতিপাদনটা আসে তাহলে আমরা যাতে করতে পারি, এজন্য এটা আমরা আজকে আলোচনা করা হলো। দেন আমরা এখন ম্যাথে চলে যাই, যে দিন শেষে সূত্রগুলো দিয়ে আমাদেরকে কি ম্যাথই সলভ করতে হবে। তো আমি যদি লেখা শেষ হয়ে যায় আমি মুছে ফেলবো, একটু জানাবেন দ্রুত।
ওকে, প্রশ্ন ওঠানো শেষ। চলেন অঙ্কটা বুঝাই দিই। ফার্স্টে আমরা যদি এটাকে ভ্যান চিত্রে আসি, এখানে কন্টেন্ট দুইটাই। খেলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফুটবল আর একটা হচ্ছে আমাদের দাবা। ওকে, সো একটা ভ্যান চিত্রে একটা সেট থাকবে ফুটবলের জন্য, একটা থাকতেছে আমাদের দাবার জন্য। ওকে, এটা যদি আমাদের এফ হয়, ফর এক্সাম্পল এটা সি, এখন বলছে যে কোন শ্রেণীর 30 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল, হ্যাঁ, এবং হচ্ছে 15 জন হচ্ছে দাবা পছন্দ করবে, তাহলে আমাদের মোট হচ্ছে কতজন? আমাদের 30 জন। পুরো সেটের টোটাল হচ্ছে আমাদের 30 জন। এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ এন ইউ, এভাবে মনে রাখতে পারেন। হচ্ছে কতজন? 30 জন। ঠিক আছে, 30 জনের মধ্যে আমাদের 20 জন হচ্ছে ফুটবল, তাহলে এন অফ এফ ফুটবল হচ্ছে আমাদের কতজন? 20 জন। ওকে, দেন এন অফ সি, সি হচ্ছে আমাদের দাবার থেকে আমাদের আসতেছে মাত্র 15 জন। সো এখান থেকে একটা যদি দেখি যে ফুটবলে হচ্ছে আমাদের কতজন? 20 জন। দাবার থেকে আসতেছে আমাদের 15 জন। আর একটা কথা বলা আছে যে প্রত্যেক ছাত্র দুটি খেলার যে কোনো একটি পছন্দ করে। প্রশ্ন হচ্ছে কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করবে? দুটি খেলাই পছন্দ করতে হলে আমাদের এই মিডল রিজন যেটা, এই যে এই রিজিয়নটা, দুজনের মধ্যে শুধুমাত্র কমন যেটা সেটা বের করে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে এফ ইন্টারসেকশন সি, এফ ইন্টারসেকশন সি। এখন আমরা যদি এফ ইন্টারসেকশন সি বের করতে হয়, এটার জন্য আমরা সূত্র শিখছিলাম যে এন অফ এফ ইউনিয়ন সি ইকুয়াল টু এন অফ এফ প্লাস এন অফ সি মাইনাস এন অফ সি। সূত্রটাকে জাস্ট আমরা একটু আগের সূত্রটাকে আমরা জাস্ট একটু কনভার্ট করে এইভাবে লেখা হলো যে, বা জাস্ট এ বি এর জায়গায় এফ এবং সি লেখা হলো। এখন আমাদের এই যে 30, এই 30টা হচ্ছে ওভারঅল। যদি বলে থাকে যে প্রত্যেক ছাত্র দুটি খেলার অন্তত যে কোনো একটি পছন্দ করে, তাহলে এটা বুঝতে হবে আমাদের যে সবাই আমাদের খেলার সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড থাকবে বা অন্তর্ভুক্ত থাকবে। যেমন এখানে 15 20, এখানে সবাই, যদি সবাই থাকে তাহলে সবাই আসবে হবে এ ইউনিয়ন বি। এখানে আমাদের লিখতে হবে এফ ইউনিয়ন সি, অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট দুইটাকে যদি কমন আনকমন সবই নেওয়া হয় তাহলে মোট হবে 30। তাহলে আমরা লিখতে পারি এন অফ এফ ইউনিয়ন সি ইকুয়াল টু হবে 30। ঠিক আছে, তাহলে এন অফ এফ ইউনিয়ন সি এর সংখ্যা হচ্ছে, নাম্বার অফ এফ ইউনিয়ন সি হচ্ছে 30। ঠিক, নাম্বার অফ এফ হচ্ছে কত? আমাদের 20 প্লাস নাম্বার অফ সি হচ্ছে আমাদের কত? 15 মাইনাস নাম্বার অফ, এটা বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 15 আর 10 35 মাইনাস এদিক থেকে গেলে কত হবে? 30 ইকুয়াল টু 5, অর্থাৎ 5 জন ছাত্র দুইটা খেলাই পছন্দ করবে। এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে মাঝখানে হবে কত? 5। হ্যাঁ, এ থেকে অনেক কিছু বোঝা যায়। যেমন মাঝখানে 5, এই 5টা মানে হচ্ছে এই 5 জন ক্রিকেট, ফুটবল এবং দাবা উভয় খেলাই পছন্দ করবে। তাহলে মোট ফুটবল পছন্দ করে 20 জন, তার থেকে 5 জন পছন্দ করে কি? দুইটাই। তাহলে যদি প্রশ্ন আসে যে শুধু ফুটবল কতজন পছন্দ করে, তাহলে সেটা হবে কত? 20 - 5 কত হবে? 15। আবার যদি বলে যে শুধু দাবা কতজন পছন্দ করে, তাহলে অ্যান্সার আসবে যে 15 - 5 সমান সমান 10। এখন প্রশ্ন এখানে একটা আছে যে দুইটা খেলাই পছন্দ করে 5 জন। যদি এক্সট্রা প্রশ্ন করা হতো যে শুধু ফুটবল কতজন পছন্দ করে, তাহলে হবে 15 - 20 - 5 সমান সমান 15। এই অংশটা হচ্ছে শুধু ফুটবল, এই অংশটা হচ্ছে শুধু দাবা, এবং মাঝখানেরটা হচ্ছে ফুটবল দাবা উভয়ই পছন্দ করে যা। তো এই প্রশ্ন থেকে আমরা তিনটা কন্টেন্টই পাচ্ছি। ওকে, দেন আর যদি প্রশ্ন এখান থেকে কখনো এরকম আসে যে কোনো খেলাই পছন্দ করেন না, তাহলে এখানে আসবে 0। কারণ আমরা এখানে ওভারঅল যোগ করলে কত পাই? দেখেন, 15 আর 10 25, 25 আর 5 কত? 30। তাহলে ভ্যান চিত্রের এই চিত্রের সেটের ভিতরে 30 চলে আসলো। সেটের বাইরের অংশ যেটা, এটা হচ্ছে কোনো খেলাই পছন্দ করেন না, এরকম রেজাল্ট আসবে কত? 0। অলরেডি এটা বলে দিচ্ছে যে সবাই কোনো না কোনো খেলা পছন্দ করে, এজন্য যদি প্রশ্ন আসে যে কোনো খেলাই পছন্দ করে না, তাহলে হবে
30 - 30 = 0। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। এটা বুঝতে কারো অসুবিধা হলে একটু বলবেন দ্রুত। জার্মান 28 জন, স্প্যানিশ 28 জন স্প্যানিশ নিয়েছে। এই প্রশ্নটা আপনাদের মেন হয়ে আছে, অনুশীলনীতে আছে বা কাজের মধ্যে আছে। আপনারা এটা একটু দেখে নেন। এটা আমরা করলে 3টা সেট নিয়ে যে অঙ্কগুলো হবে সেগুলো আমরা আশা করি এটার থেকে ক্লিয়ার হয়ে যাব। 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ। 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ। 4 জন নিয়েছে 8 জন নিয়েছে জার্মান ও স্প্যানিশ। 8 জন নিয়েছে জার্মান ও স্প্যানিশ। ওকে, আমি সংক্ষেপে লিখলাম। তারপর হচ্ছে 5 জন নিয়েছে জার্মান ও ফ্রেঞ্চ। 5 জন নিয়েছে জার্মান ও ফ্রেঞ্চ। ওকে, দেন হচ্ছে 3 জন 3টি ভাষায় নিয়েছেন। ওকে, এ ছিল আমাদের উদ্দীপক। ওকে, দেন এবার আমরা প্রশ্নগুলো একটা একটা করে দেখি। কতজন শিক্ষার্থী এ 3টি ভাষার একটিও নেননি? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, কতজন শিক্ষার্থী, হ্যাঁ, 3টি ভাষার একটিও নেননি? 3টি ভাষার একটিও নেননি। ওকে, তো আমরা যদি এই প্রথম প্রশ্নের অ্যান্সার বের করতে হয়, তাহলে ফার্স্টে আমাদের এটা বের করতে হবে যে মানে কোনো না কোনো সাবজেক্ট যারা নিয়েছেন, মানে অন্তত কমপক্ষে একটি সাবজেক্ট হলেও যারা যারা নিয়েছেন, হ্যাঁ, তাদেরকে বের করতে হবে। দেন আমরা বের করতে পারবো যে কতজন শিক্ষার্থী একটিও নেননি। ওকে। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের ধ্যান চিত্র থেকে আমরা দেখি একটু। ওকে, দেন ধ্যান চিত্রটা এই পাশে থাকুক। একটা সেট, দুইটা সেট, এ হচ্ছে আমাদের 3টা সেট। 3টা সেট কিসের কিসের জন্য একটু দেখে আসি আমাদের।
মোট হচ্ছে আমাদের 100, অর্থাৎ এন অফ ইউ হবে আমাদের 100। ওকে, দেন আমাদের 42 জন হচ্ছে ফ্রেন্ডস, তাহলে এটাকে আমি যদি বলি ফ্রেন্ডস, এটা ধরতে পারি আমি 42। ওকে, তাহলে এন অফ এফ ইকুয়াল টু 42। দেন আমাদের জার্মান, জার্মানকে আমরা জানেন যে জি দ্বারা প্রকাশ করলাম, জার্মান আছে আমাদের কতজন? 30 জন। এন অফ জি, এটা হচ্ছে আমাদের 30। এন অফ জি ইকুয়াল টু 30। দেন হচ্ছে 28 জন হচ্ছে স্প্যানিশ, তো আমরা এক্স নিতে পারি আমাদের 28। ওকে, তাহলে এন অফ এস ইকুয়াল টু হবে 28 জন। এটা ছাড়াও বলা আছে যে 10 জন নিয়েছেন ফ্রেঞ্চ ও স্প্যানিশ, অর্থাৎ ফ্রেঞ্চ আর স্প্যানিশের মধ্যে কমন যেগুলা, অর্থাৎ এই মাঝখানের এই অংশটা, এটা নিয়েছেন আমাদের 10 জন। অর্থাৎ আমরা লিখতে পারি এন অফ ও এবং এগুলোর জন্য আমরা ইন্টারসেকশন ইউজ করি। তো ফ্রেঞ্চ এবং স্প্যানিশ, এফ ইন্টারসেকশন এস ইকুয়াল টু কত? 10। আবার এন অফ আমাদের জার্মান ও স্প্যানিশ, অর্থাৎ জি ইন্টারসেকশন এস ইকুয়াল হচ্ছে 8। আবার আমাদের জার্মান ও ফ্রেঞ্চ, তাহলে জি ইন্টারসেকশন এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের তিনটি ভাষায় নিয়েছেন, চলেন এগুলো একটু দেখি গ্রাফের মধ্যে। এই এই যে আমাদের এফ ইন্টারসেকশন এস, এটা এফ এবং এস এটার মধ্যে এই যে এই মাঝখানে যে রিজিয়নটা, এটা হচ্ছে আমাদের ফ্রান্স এবং স্প্যানিশের মধ্যে, ফ্রেঞ্চ এবং স্প্যানিশের মধ্যে যারা যারা নিয়েছেন, যে উভয়টাই নিয়েছেন, তাদের জন্য গ্রাফের ডটটা হবে এটা ভেঞ্চেতে। তো এই রিজনটা হচ্ছে আমাদের 10। ঠিক, আমরা যদি এটা মুছে দেই, হ্যাঁ, দেন হচ্ছে এই জি এবং এস, অর্থাৎ জার্মান এবং স্প্যানিশের মধ্যে কমন হচ্ছে এই রিজিয়নটা, জাস্ট এই যে এই রিজিয়নটা হবে আমাদের জার্মান এবং স্প্যানিশের মধ্যে। তো তৃতীয়তে বলেছে যে তিনোটি নিয়েছেন, সেটা হবে এন অফ এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস, তিনটি নিয়েছেন, এরকম আছেন 3 জন। অর্থাৎ এই রিজিয়নটা হচ্ছে আমাদের এই যে মাঝখানের এই রিজিয়নটা, যেটা আসলে আমাদের 3 জনই নিয়েছেন। 3 জনটা হবে, আমি মনে করি এখানে 3 লিখতে পারি। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে এই রিজিয়নের ভিতরে যারা আছে তাদেরকে বের করব। মোট তো হচ্ছে আমাদের 100, 100-র মধ্যে যারা এই রিজিয়নের ভিতরে আছেন তাদেরকে আমরা বের করব। বের করার পরে এই রিজিয়নের বাইরে যারা আছে সেটার মান আমার এখানে মূল টার্গেট, যে যারা একটা ভাষাও নেননি অথবা একটা ভাষাও পছন্দ করেননি। সেটা কিভাবে বের করা যায়? আমাদের সূত্র থেকে, সূত্রটা হচ্ছে ইকুয়াল টু এন অফ এফ প্লাস এন অফ জি প্লাস এন অফ এস মাইনাস এন অফ, এই তিনটা হবে মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন এফ মাইনাস এন অফ জি ইন্টারসেকশন এস মাইনাস এন অফ জি ইন্টারসেকশন এফ প্লাস এন অফ এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এফ। এটা হচ্ছে আমাদের তিনটা সেট থাকলে তিনটা সেটের ইউনিয়নের সূত্র। অর্থাৎ যখন কোনো না কোনো বিষয়ে আপনার হচ্ছে যারা সিলেক্ট করবে কোনো না কোনো বিষয়ে, অর্থাৎ ন্যূনতম একটা বিষয় হলেও সিলেক্ট করবে, এরকম সংখ্যা যখন বের করতে হবে, তখন হচ্ছে আমাদের এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস। যদি আমরা এটা বের করতে পারি তাহলে ভিতরের রিজিয়নটা বেরিয়ে যাবে। দেন আমরা পুরা সেট থেকে ভিতরের রিজিয়ন বাদ দিয়ে দিলে বাহিরের অংশটা খুঁজে বের করে ফেলতে পারবো। অর্থাৎ তখন বেরিয়ে হয়ে যাবে কতজন শিক্ষার্থী তিনটি ভাষার একটিও নেননি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা যদি মান বসাই, তাহলে ফার্স্টে এন অফ এফ হবে কত? 42। 42 প্লাস 30 প্লাস 28 মাইনাস 10 মাইনাস 8 মাইনাস 5 প্লাস 3। ওকে, তো আমাদের মোট যোগ করলে কত হয়? 42, 30, 72 আর 28 হচ্ছে কি 100।
100 আর 3 হচ্ছে হচ্ছে আমাদের 103। 103 থেকে কত যায়? ধরো 23। আর থাকে আমাদের 80। 23 চলে গেলে 80 থাকে, অর্থাৎ এই 80 জন শিক্ষার্থী কোনো না কোনো বিষয় নিয়েছেন, কোনো না কোনো বিষয় নিয়েছেন। ওকে, তাহলে বাকি থাকে আমাদের কত? ইউ মাইনাস নেননি, যেটা হবে যে কতজন শিক্ষার্থী তিনটি ভাষার একটিও নেননি, সেক্ষেত্রে হবে আমাদের ইউ মাইনাস এন অফ এফ ইউনিয়ন জি ইউনিয়ন এফ ইকুয়াল টু 100 - 80 ইকুয়াল টু 20। অর্থাৎ আমাদের 20 জন শিক্ষার্থী তিনটি ভাষার কোনোটিই নেননি। যারা যারা বুঝতে পেরেছেন তা একটু আমাকে বলেন যে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, না হলে আমি আবার রিপিট করবো, অঙ্কটা সমস্যা নেই। স্যার সূত্রগুলো কি মুখস্থ করতে হবে? এই যে এই সূত্রটা, জি স্যার। আচ্ছা, এই সূত্রটা হচ্ছে আমাদের যখন তিনটা সেট থাকবে, এই সূত্রটার প্রমাণও আছে আমাদের, অনেক বড় হবে একটু, এই জন্য আমরা আমাদের সময় সংক্ষেপের কারণে আমরা আমাদের আবার ফাংশনের অংশ আছে, এই জন্য আমরা আর প্রমাণটা দেখালাম না, জাস্ট সূত্রটা মনে রাখতে পারেন সংক্ষেপে ভাবে যে আগের বার যেরকম ছিল। আহ আমি যেমন দুইটা সেটের ক্ষেত্রে যেরকম ছিল এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু যেরকম ছিল এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, সেক্ষেত্রে আপনারা এভাবে মনে রাখতে পারেন যে যখন ইউনিয়নের সূত্র থাকবে, বাম পাশে ইউনিয়ন থাকলে আপনারা কি আলাদা আলাদা উপাদান সেট গুলাকে এভাবে নিয়ে যোগ করে উপাদানগুলো প্লাস এটা থেকে বিয়োগ করে দিবেন তার ইন্টারসেকশনের ভ্যালুটা। তো এখানে যেহেতু আমাদের তিনটা সেট, তাহলে আমরা তিনটার ক্ষেত্রে সেম এভাবে আলাদা আলাদা করে ফার্স্টে সেট গুলাকে লিখবো এন অফ এ, এন অফ বি, এন অফ সি। দেন এদের মধ্যে যারা কমন, কমন বলতে এবং দিয়ে যেগুলো যেগুলো আসবে, অর্থাৎ এই দুইটা সেটের মাঝে আছে ও, এই দুইটা সেটের মাঝে আছে ও, এই দুইটা সেটের মাঝে আছে কি ও, তাহলে এই তিনোটাকে কি করে দিবেন? বিয়োগ করে দিবেন। তাহলে বিয়োগ করে দিলে কত আসতেছে? যেমন আমি বলি, আপনার এখানে টার্গেট কি? টার্গেট হচ্ছে এই পুরো রিজিয়নটা নেওয়া, এই পুরা রিজিয়নটা নেওয়া। পুরা রিজিয়ন নিতে গিয়ে আপনি ফার্স্টে নিয়ে ফেলছেন এন অফ এফ, পুরাটাই নিয়ে ফেললেন। দেন আপনি কি করলেন? এন অফ জি। এই যে এন অফ জি নিতে গেলে দেখলেন যে কি, আমি মাঝখানের কমন জিনিস কয়বার নিলাম? দুইবার। যদি আরেকটু বোঝাতে হয় তাহলে এখানে দেখাই দিচ্ছি। ওকে, এখন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। এই যে আপনি দেখেন যে এন অফ এফ যখন বললেন তখন আপনি এই পুরো রিজিয়নটা নিয়ে ফেললেন। ওকে, দেন এন অফ জি যখন বললেন তখন আপনি এন অফ এন অফ জি যখন বললেন তখন আবারও এটা নিলেন, কিন্তু এটা নিতে গিয়ে দেখলেন যে এই অংশটা আগে একবার নিয়ে ফেলছেন। তাহলে এন অফ এফ, এন অফ জি, হ্যাঁ, যখন এন অফ জি লেখার সময় এটা যখন ডাবল হয়ে গেছে তখন এই দুজনের কমন রিজিয়নটা এটা, এই কমন রিজিয়নটা আপনাকে একবার বাদ দিয়ে দিতে হবে। সে কমন রিজিয়নটা হচ্ছে কত? এফ আর জি এর ইন্টারসেকশন, অর্থাৎ এফ ইন্টারসেকশন জি, এটা দুইবার হয়ে গেল। তাহলে আমরা এটা কি করলাম? একবার বাদ দিয়ে দিলাম। এফ ইন্টারসেকশন জি, এটা কই? এই যে এফ ইন্টারসেকশন জি, এটা একবার বাদ গেল। দেন আবার যখন আপনি জি নেওয়া হলো, জি এর সাথে আবার যখন এস নিলেন, পুরো এস সেটটা নিলেন, তখন আপনার এই রিজিয়নটা কিন্তু আবার ডাবল হয়ে গেল। তখন এই রিজিয়নটা একবার বাদ যাবে। আবার এটার সাথে এটার যখন ইন্টারেকশনে হবে তখন আবার এই রিজিয়নটা, এটা তিনবার হয়ে গেল। তিনবার হয়ে যাওয়াতে এই একবার, এই একবার, এই একবার, মাঝখানে রিজিয়ন গুলো তিনবার বাদ পড়ছে। তিনবার বাদ পড়ার কারণে আলটিমেটলি দেখা গেল যে আমাদের তিনজনের যে কমন পার্ট, সেটা আসলে কি তিনবার মানে একবার এক্সট্রা বাদ পড়ে গেছে। তখন এই মাঝখানের রিজিয়নটাকে আমরা কি করে দিব? যোগ করে দিব। এই যে লাস্টে এসে দেখেন যে এটাকে বলা হয় তিনজনের মধ্যে শুধু কমন যারা তারা, এই যে লাস্টের এই অংশটা। তাহলে আমরা এইভাবে সহজে বলতে পারি যে ফার্স্টে তিনটা সেট লিখবেন, তারপর তিনটা সেটের মধ্যে প্রত্যেক দুইটার মধ্যে যেগুলো কমন সেগুলো বাদ দিয়ে দিবেন। তারপর মাঝখানের যে তিনটার মধ্যে কমন পড়ে সেটা যেহেতু আমরা তিনবার বাদ দিচ্ছি, তাহলে আমরা সেটাকেই করে দিব একবার যোগ করে দিব। ওকে, এই হচ্ছে আমাদের পুরা তিন, মানে তিনটা সেট থাকলে তখন কিভাবে কি করতে হয়, সূত্রগুলো বিল্ড আপ করতে হয়, সেটা হচ্ছে এটা। যে কোনো তিন সেটের ক্ষেত্রে আপনারা এই সূত্রের যে মানই প্রয়োজন এখান থেকে নিয়ে আসতে পারবেন। যদি এটা চায় তাহলে এগুলার মান বসে এটা বের করতে পারেন, যদি এটা চায় তাহলে এগুলার মান বসে এটা। এখন বুঝতে হবে যে আসলে এটা দিয়ে কি বোঝায়। এখন দেখেন এই পাশে যেটা লেখা আছে এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস, এটা দ্বারা বোঝাচ্ছে আপনি ন্যূনতম একটা হলেও, অর্থাৎ এখানে যারা অংশগ্রহণ করবে এর ভিতরে যারা যারা থাকবে সবাইকে, সবাইকে মিন করবে বা সবাইকে বুঝাবে, সেটা হচ্ছে এটা দ্বারা। এটা এই অংশটা দ্বারা বোঝাবে শুধুমাত্র তিনজনের মধ্যে শুধু কমন যে অংশটা মিডল, জাস্ট এই মিডল রিজিয়নটা, এটা হচ্ছে শুধু এই অংশটা দ্বারা বোঝাবে।
তাহলে প্রশ্নে কখন কি চাই সেটার উপর ভিত্তি করে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আমার প্রশ্ন ছিল যে একটিও নেননি, তাহলে একটিও নেননি হচ্ছে বাহিরের অংশটা। তাহলে আমরা আগে ভিতরেরটা বের করতে পারলে পুরোটা থেকে ভিতরের বাদ দিয়ে দিলে এই বাহিরের রিজিয়নটা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, যদি না বোঝেন তাহলে আবার বলতে পারেন, সমস্যা নেই। জি স্যার, বুঝেছি। ওকে। টপিক তো অনেক। ওহো, আচ্ছা, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আমরা এটার আরো দুইটা প্যাটার্ন আছে, প্রশ্নটা একটু দেখে নেই। পানি খান কি? আমরা ভুলে মুছে ফেলছি, আমরা একটু লিখে নিই। এই প্রশ্নের আরো দুইটা উদ্দীপকের আরো দুইটা অঙ্ক করা যাবে। ওকে। এন ইকুয়াল টু 100। আমরা আপনাদের কাছে তো প্রশ্নটা আগের বার লিখছিলাম, যেটা মুছে মুছে ফেলতে আর কি বলে। তো আমি জাস্ট এখানে মানগুলো লিখে দিই, তাহলে আশা করি বুঝতে পারবেন, সমস্যা নেই। এন অফ ভি, ভি ছিল 30। এন অফ এস হচ্ছে 28। আর কমন যেগুলো ছিল, কমন হচ্ছে এন অফ এফ ইন্টারসেকশন এস, এফ ইন্টারসেকশন এস ইকুয়াল টু 10। এন অফ ভি ইন্টারসেকশন এস ইকুয়াল টু হচ্ছে কত? 5। এন অফ ভি ইন্টারসেকশন এস ইকুয়াল টু হচ্ছে কত জানিস তো? 5। এন অফ এফ ইন্টারসেকশন ভি ইন্টারসেকশন এস ইকুয়াল টু হচ্ছে 3। যাই হোক, আমরা প্রশ্ন ভুলে মুছে ফেললাম, বাট ডাটাগুলো এই কোণার মধ্যে আছে, আমাদের সমস্ত ডাটা এখানে আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা, কতজন শিক্ষার্থী কতজন শিক্ষার্থী তিনটি ভাষার কেবল একটি ভাষা নিয়েছেন? একটি ভাষা নিয়েছেন। ওকে। ওকে, তো আমরা আবার সেটটা আবার একটু দেখি। 1, 2, এই হচ্ছে আমাদের তিনটা সেট। এখন প্রশ্ন হচ্ছে, কতজন শিক্ষার্থী তিনটি ভাষার কেবল একটি ভাষা নিয়েছেন? মনে করেন যে এটা হচ্ছে ফ্রেঞ্চ, এটা হচ্ছে জার্মানি, এবং এটা হচ্ছে স্প্যানিশ। এখন কেউ শুধু ফ্রেঞ্চ নিয়েছেন, কেউ শুধু জার্মানি জার্মানি নিয়েছেন, কেউ শুধু স্প্যানিশ নিয়েছেন। তাহলে আমি এখন এমন কিছু নাম্বার বের করতে হবে, টোটাল নাম্বারটা, যারা যারা শুধু একটা বিষয় নিয়েছেন, মানে আহ, দুই বিষয় নিয়েছেন এরকম এদেরকে নেওয়া যাবে না। তাহলে আমার এখন টার্গেটেড এরিয়া হলো এটা, যে শুধু ফ্রেঞ্চ, এই যে এই রিজিয়নটা নিতে হবে। হ্যাঁ, মাঝখানে হাত দেওয়া যাবে না, কারণ এই মাঝখানে যাওয়া মানে হচ্ছে ফ্রেঞ্চ এবং জার্মানি হয়ে যাবে। সো এখানে আছে কি? জার্মানি। ওকে। দেন এখানে হচ্ছে কি? স্প্যানিশ। তাহলে আমার এখন টার্গেট হচ্ছে আমার এই রিজিয়ন গুলা ডাটা বের করে নিয়ে আসতে হবে, যে এই রিজিয়নে কতজন আছে, অর্থাৎ শুধু ফ্রেঞ্চ, শুধু জার্মানি এবং শুধু স্প্যানিশের টোটাল নাম্বারটা। ওকে, তাহলে শুধু ফ্রেঞ্চ যখন আপনি বের করতে হবে, আপনি কি লিখবেন? যখন এই যে এফ লিখবেন, এফ লিখবেন, এফ এর থেকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে এই অংশটা। এফ তো আপনার এই যে পুরা রিজিয়নটা ধরবে, এফ থেকে আপনাকে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। তো ফার্স্টে
আমাকে এফ থেকে কি কি বাদ দিতে হবে দেখি। শুধু ফ্রেন্ডস। ওকে, সরি, শুধু ফ্রেন্ডস নিয়েছেন যারা যারা, যেমন নাম্বার অফ এফ, আগে আমি লিখে ফেললাম নাম্বার অফ এফ। তাহলে আমার এই পুরো রিজনটা চলে আসলো। এখন পুরো রিজন তো নেওয়া যাবে না, আমাকে নিতে হবে কি, এই যে এই রিজনটা বাদ দিয়ে দিতে হবে, এই রিজনটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখন এখান থেকে আপনার এই রিজনটা বাদ দিয়ে দিই। ওকে, এটার নাম হচ্ছে কি, এফ ইন্টারসেকশন জি। ওকে, এখান থেকে এখন আমাদের মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন জি, এটা বাদ দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি, যে এই জিনিসটা তো আমাদেরকে বাদ দিতে হবে, এটার নাম হচ্ছে কি আমাদের এফ ইন্টারসেকশন এস মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন এস। ওকে, একটা জিনিস এবার খেয়াল করেন যে মাঝখানের রিজিয়নটা কিন্তু আমাদের দুইবার বাদ পড়ে গেল। তাহলে দুইবার তো বাদ দেওয়া যাবে না, একবার বাদ দিতে হবে। তাহলে আমরা একবার এখন যোগ করে দিব। এই রিজিয়নটার নাম কি বলেন তো এখন, এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস প্লাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কত পাচ্ছি বলেন তো, নাম্বার অফ এফ এর ভ্যালু কত, 42, মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন জি, কোনটা, এফ ইন্টারসেকশন জি এর ভ্যালু হচ্ছে 5, মাইনাস এফ ইন্টারসেকশন এস এর ভ্যালু হচ্ছে 10, প্লাস এটার লাস্টেরটার ভ্যালু হচ্ছে কত, 3, ইকুয়াল টু টোটাল নাম্বার হচ্ছে আমাদের 45, 45 থেকে 15 গেলে হচ্ছে কত, 30। ওকে, তাহলে এই যে এই রিজিয়নটা, ওকে, জাস্ট এই রিজিয়নটা হচ্ছে আমাদের 30। ওকে, শুধু ফ্রেন্স নেবে আমাদের 30। তাহলে একইভাবে আমি যদি শুধু জার্মানি বের করি, শুধু জার্মান নিবে কতজন হবে তাহলে আমাদের, নাম্বার অফ জি মাইনাস এই যে নাম্বার অফ জি, এটা নেওয়ার পরে এখান থেকে আমাদের এই রিজনটা বাদ দিয়ে দিতে হবে, এই রিজনটা বাদ দিতে হবে, অর্থাৎ নাম্বার অফ এফ ইন্টারসেকশন জি, নাম্বার অফ জি ইন্টারসেকশন এস, এই দুটো বাদ দিতে হবে। নাম্বার অফ এফ ইন্টারসেকশন জি মাইনাস নাম্বার অফ জি ইন্টারসেকশন এস প্লাস আবারও ঠিক মাঝের যে তিনজনের জন্য আসে সে বাদ দিয়ে দিতে হবে, নাম্বার অফ কত, এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, মান বসান এবার, 30 মাইনাস এটা কত, এফ ইন্টারসেকশন জি 5, মাইনাস জি ইন্টারসেকশন এস 8, প্লাস 3, 33 থেকে 13 গেলে হচ্ছে আমাদের কত, 20। ওকে, দেন একইভাবে আমরা শুধু যদি স্পেন বের করি, শুধু স্প্যানিশ, শুধু স্প্যানিশ হবে এরকম, আবার নাম্বার অফ কত, এস মাইনাস নাম্বার অফ, এই দুটার মধ্যে যেটা কমন সেটা বাদ চলে যাবে, অর্থাৎ এস এবং জি এর মধ্যে কমন, অর্থাৎ নাম্বার অফ এস ইন্টারসেকশন জি মাইনাস নাম্বার অফ এস এবং এফ এর মধ্যে হবে কত, এফ ইন্টারসেকশন এস, আর যোগ করে দিতে হবে আমাদের তিনোটা যেটা। ওকে, মান বসানোর হিসাব চলে আসলে এবার, এস এর মান হচ্ছে কত আমাদের 28, মাইনাস এস ইন্টারসেকশন জি, এটা হচ্ছে আমাদের 8, মাইনাস এফ ইন্টারসেকশন এস হচ্ছে আমাদের 10, প্লাস 3, একটু পরে 18, 28 3 কত, 30, এটা 20, 20 থেকে 10 গেলে 10, 10 প্লাস 3 13। ওকে, আমরা এখন এই রিজিয়নটা পেলাম, এই রিজিয়নটা পেলাম, এই রিজিয়নটা পেলাম। তাহলে এখন তিনটা রিজিয়ন আমরা যোগ করে দিলে পেয়ে যাব যে কতজন শিক্ষার্থী তিনটি ভাষার কেবল একটি ভাষা নিয়েছেন। তাহলে আমাদের যোগফল কত কত এখন, 30 প্লাস 20 প্লাস 13 ইকুয়াল টু হচ্ছে আমাদের 63। অর্থাৎ 63 জন শিক্ষার্থী, মোট শিক্ষার্থী আমাদের 100। এখান থেকে 63 জন শিক্ষার্থী হচ্ছে আমাদের কি তিনটি ভাষার কেবল একটি ভাষায় নিয়েছেন। ওকে, তো এটা যদি কেউ না বুঝেন একটু বলেন, বুঝতে পারছেন সবাই? চাকরি তো হয়। কেউ একজন কথা বলেন, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার।
ওকে, দেন আমরা আমাদের আরেকটা প্রশ্ন, এই টপিক থেকে, এই উদ্দীপক থেকে আরেকটা প্রশ্ন আছে, এটা একটা সৃজনশীল ছিল। তো এটা করেই আমরা আপাতত সেটের জন্য এরপর আমরা ফাংশনে চলে যাবো। ওকে, 3 নং প্রশ্নটা ছিল আমাদের, আচ্ছা, কতজন শিক্ষার্থী তিনটি ভাষার কেবল দুটি ভাষা নিয়েছেন? ওকে, তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি, okay, কতজন শিক্ষার্থী আমাদের তিনটি ভাষার দুটি ভাষায় নিয়েছেন? দুটি ভাষা বলতে আমাদের কি বোঝাচ্ছে একটু দেখি আমরা, যে ওকে, ওকে ওকে, কি তো কোন এখান জায়গায় থেকে আমরা এখন দেখবো দুটি ভাষা। দুটি ভাষা বলতে যে নিবেন সে মনে করেন যে ফ্রেঞ্চ এবং জার্মানি উভয়ই, অর্থাৎ এটা ফুল ফ্রেঞ্চ না এবং জার্মানি পুরোটাই নিতেবেন, অর্থাৎ কিন্তু ফুল না এফ ইউনিয়ন জি, 18টা ঠিক আছে, এটা বোঝাচ্ছে। তো এখান থেকে আমরা যদি বুঝি তাহলে দেখা গেছে যেহেতু আমাদের এখানে সেট তিনটা, তাহলে আমরা আর আগের মতো এভাবে করতে পারতেছি না যে এফ ইউনিয়ন জি ইকুয়াল টু এফ প্লাস জি মাইনাস, এভাবে করা যাবে না। যেহেতু আমাদের এখানে সেট তিনটা চলে আসলো, এক্ষেত্রে আমাদের একটু ম্যানুয়ালি করতে হবে যে ফ্রেঞ্চ এবং জার্মানি নিয়েছেন কারা কারা, একটু দেখি। ফ্রেঞ্চ ও জার্মানি নিয়েছেন, আচ্ছা ওকে, তাহলে এখানে ও মানে কি, এবং, ও মানে হচ্ছে এবং অথবা ও, এদেরকে আমরা ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করি। ওকে, হুম, এখন মনে করেন যে আপনি এফ ইন্টারসেকশন এস এটা লিখতে যাবেন, বা এফ ইন্টারসেকশন জি এটা লিখতে যাবেন। লিখতে গেলে আপনার এদের মাঝের এই পুরো রিজিয়নটা আসবে। তাহলে এটা আর বের করার কি আছে, এটা তো ডাইরেক্টলি এখানে আসছে এফ ইন্টারসেকশন জি মান 5। তাহলে আমি আবার কষ্ট করে কেন অঙ্ক করতে যাব? এখন দেখবেন যে নিচের অংশটা এটা কিন্তু স্প্যানিশ আলাদেরও আছে। তাহলে এই অঞ্চল তো আমার নেওয়া যাবে না, এই অঞ্চল বাদ দিতে হবে, কারণ এই অঞ্চলটা কি স্প্যানিশ অংশটাও থাকবে। তাহলে আমার শুধু টার্গেট হচ্ছে কি, শুধু ফ্রান্স এবং জার্মানির জন্য এই অংশটা নিতে হবে, ঠিক। আবার শুধু ফ্রান্স এবং স্পেনের জন্য আমাকে এই অংশটা নিতে হবে, ঠিক। আবার কি ফ্রান্স জার্মানি এবং স্পেনের জন্য এই অংশটা নিতে হবে, অর্থাৎ মাঝখানের রিজিয়নটাতে হাত দেওয়া যাবে না। অর্থাৎ এখন আমার টার্গেট হচ্ছে শুধু এই অংশটা কিভাবে বের করা যায়। তো এটার জন্য আমি পুরো দুজনের মধ্যে কমন যে আছে, অর্থাৎ এটা কি বলে, এফ এবং জি এর ইন্টারেকশন নিয়েছেন সমান সমান নাম্বার অফ এফ ইন্টারেকশন জি। ওকে, দুজনের মধ্যে মাঝখানের পুরো রিজনটা নিয়ে নিলাম, নিয়ে মাঝখানের এই অংশটা বাদ দিতে হবে, এটার নাম হচ্ছে কি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এফ। ওকে, মান বসান এবার। এফ ইন্টারসেকশন জি এর মান হচ্ছে কত, 5, মাইনাস 3 ইকুয়াল টু কত, 2। তাহলে ফ্রেঞ্চ এবং জার্মানি গেল, তাহলে জার্মানি এবং কি স্প্যানিশ একটু আসি। জার্মানি এবং স্প্যানিশ নিয়েছেন নাম্বার অফ, কোনটা হবে, এস এবং জি না, জি ইন্টারসেকশন এস মাইনাস নাম্বার অফ, আবার তিনোটা বিয়োগ করে দিতে হবে, এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, জি ইন্টারসেকশন এস এর ভ্যালু হচ্ছে আমাদের 8, মাইনাস 3 ইকুয়াল টু 5। ঠিক এভাবে ফ্রেঞ্চ এবং স্পেন, ফ্রেঞ্চ ও স্প্যানিশ, ওকে, ফ্রেঞ্চ এবং স্প্যানিশের কথা আসলে সেক্ষেত্রে ঠিক এভাবে নাম্বার অফ ফ্রেঞ্চ ইন্টারসেকশন স্প্যানিশ মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন জি ইকুয়াল টু আমাদের ভ্যালু আসতেছে কত, 10 মাইনাস 3 ইকুয়াল টু 7। অর্থাৎ
এখন আমি যদি বলি যে কতজন শিক্ষার্থী 3টি ভাষার কেবল 2টি ভাষা নিয়েছেন, তাহলে এখন আমাদের অ্যান্সার আসবে 2 + 5 + 7 14। অর্থাৎ 14 জন শিক্ষার্থী আহ, আহ, যে কোনো 2টি ভাষা নিয়েছেন। হ্যাঁ, 3টি ভাষার মধ্যে যে কোনো 2টি ভাষা নিয়েছেন। ওকে, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সেটের আর তেমন একটা দেখাবো না, আমরা এখন ফাংশন থেকে কিছু আলোচনা করব। আমরা ফাংশনে চলে যাই। আশা করি এটা যদি না বুঝেন বলেন, আমরা আরেকটু সময় দিতে পারি এটার পিছনে। যদি কারো সমস্যা থাকে বলতে পারেন, তাহলে আমি একটু ওয়েট করব। কারো বুঝতে অসুবিধা হচ্ছে বলেন। না স্যার। না স্যার, ওকে, এখনো বুঝতে কোনো অসুবিধা ধন্যবাদ। ওকে, ডান। এখন আমরা চলে যাব আমাদের ফাংশন সাইডে। আচ্ছা, এবার আসি আমাদের ফাংশনের। আমরা খুব দ্রুত আমরা দেখবো ফাংশনের টার্ম গুলা কি কি, একটু সবাই মনোযোগ দিবেন। কোডোমেন, আগে আমাদেরকে বুঝতে হবে ফাংশনের মধ্যে ডোমেন, রেঞ্জ কি আর কোডোমেন কি। ওকে, তো আমরা স্টার্টিং আগে বলে রাখি যে রেঞ্জ আসলে কোডোমেনের কিছু অংশ, এটা মনে রাখতে পারেন। তো আসি ফার্স্টে, ডোমেন জিনিসটা কি মনে রাখেন। এফএক্স যদি একটা ফাংশন হয়, যেমন এফএক্স গুলো হতে পারে x+3 বা x² + 3 ফর এক্সাম্পল। তাহলে এই যে আমি যে এক্স এর বিভিন্ন ভ্যালু বসালে এফএক্স এর মান পাওয়া যায়, সেটাই হচ্ছে এই যে এক্স এর ভ্যালু মনে করেন যে 2, -2। ওকে, -2 বসালে এখানে রেজাল্ট আসছে কত, -2² + 3, মানে 4 + 3 = 7। কি বোঝা গেল যে এক্স এর ভ্যালু যদি -2 বসানো হয়, এফএক্স এর মান আসে 7। তাহলে এই -2টা হচ্ছে আমাদের ডোমেন এবং 7টা হচ্ছে আমাদের রেঞ্জ। এখান থেকে কি বোঝা গেল যে ডোমেনটা হচ্ছে আসলে এক্স এর মান, ঠিক আছে, এক্স এর ভ্যালু। ওকে, দেন রেঞ্জটা হচ্ছে এই এক্স এর মানটা বসালে যে ফাংশনের পুরো যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, তাহলে এই যে এখানে 7 পাওয়া গেল, সেটা হলো রেঞ্জ। তাহলে ফাংশনের মধ্যে ডোমেন বসালে আমাদের রেঞ্জ পাওয়া যায়। এখানে একটু আসি। তো আপনারা এখানে এবার দেখেন এফ এক্স এর ভ্যালুটা একটু দেখি এখানে। একটু মানগুলো দেখি, যদি এখানে -2 বসানো হয় আনসার আসতেছে কত, -2 + 1 হোল স্কয়ার করলে কত আসবে, 1ই আসবে। যদি এখানে -1 বসানো হয় তাহলে অ্যান্সার আসতেছে কত, 0। ওকে, যদি 0 বসানো হয় তাও আসতেছে কত, 1। যদি 1 বসানো হয় আসতেছে কত, 4। আর যদি আপনার হচ্ছে কত, 2 বসানো হয়, তাহলে 2 আর 1 এর 3, 3 স্কয়ার মানে হচ্ছে 9। আচ্ছা, তাহলে এই ফাংশনের রেঞ্জ কারা কারা, 1, 2, 1, 0, 1, 2, এগুলো হচ্ছে আমাদের ডোমেন। আর রেঞ্জ হচ্ছে 0, 1, 4, 9। এখন 16, এই যে 16 দেওয়া আছে, এটা কি রেঞ্জ কিনা? আসলে এটা আমাদের ফাংশনের রেঞ্জ না বা রেঞ্জের অন্তর্ভুক্ত না। তাহলে আমাদের এই 16টা হচ্ছে আমাদের কোডোমেন। অর্থাৎ এই রেঞ্জের যে ভ্যালু গুলো, এগুলো কোডোমেনের ভিতরেই থাকবে। অর্থাৎ কোড এমন হচ্ছে আমাদের 0, 1, 4, 9, 16।
আর কোডোমেনের অন্তর্ভুক্ত রেঞ্জ থাকতেছে আমাদের 0149। ওকে, আশা করি আমরা ডোমেন, রেঞ্জ আর কোডোমেন জিনিসটা স্যার কোড ওভারটা একবার বুঝে দিলে বুঝতে ভালো পারলাম। হবে। ওকে, তো এখন আমরা দেখবো যে কোন কোনটা ফাংশন নয় আর কি কোন কোনটা ফাংশন হয়। একটু দেখি ফাংশন হওয়া না হওয়ার বিষয়টা একটু। যদি স্যার এটা কেউ না বুঝেন যে ডোমেনের বিষয়টা কি, আমি যদি আবার একটু খুলে বলি যে ডোমেন হচ্ছে আমাদের কত, টু, এই যে এগুলো হচ্ছে আমাদের কি ডোমেন, -2, -1, 0, 1, 2। আর আমাদের রেঞ্জ হচ্ছে কত, 0149। ওকে, আর আমাদের কোডোমেন হচ্ছে কত, 0149, 16। ওকে, আশা করি এবার বুঝতে পারবেন। এখন ওকে, আমরা এখন দেখব যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়। ওকে, হুম, এখন একটা জিনিস খেয়াল করেন যে এই ডোমেন সাইড যেটা, আর এটা হচ্ছে মনে করেন যেটা রেঞ্জের বা কোডোমেনের পোর্শন। রেঞ্জ আর কোডোমেন সমান হবে যখন রেঞ্জের সংখ্যা কোডোমেনের সাথে মিলে যাবে, সেম সেম হবে, তখন রেঞ্জ আর কোডোমেন। এই অংশটাকে আমরা ধরে নিব যে সন্তান, এটা মান। সেম এখানেও সন্তান, এটা হচ্ছে মান। এখন খেয়াল করেন যে এখান থেকে একটু সেট গুলো একটু দেখেন, 1 থেকে 1, 2, 2, 3, 3। হ্যাঁ, যদি কখনো এরকম হয় যে এই যে এটা কি সম্ভব কিনা। আচ্ছা, তাহলে দুইটা সন্তান একই মায়ের থেকে আসতে পারে। যেমন এই যে এর 1 থেকে আপনার -2 আসলো, 0 আসলো, তাহলে এটা তো সম্ভব যে -2, 1, আবার হচ্ছে কত, 0, 1। হ্যাঁ, ফাংশনের ক্ষেত্রে এটা সম্ভব যে রেঞ্জ একই হতে পারে, ডোমেন ভিন্ন, এটা সম্ভব। কিন্তু এটা দ্বারা এটা বোঝাচ্ছে, মনে করেন যে একটা মায়ের মনে করেন যে দুইটা সন্তানই আছে। দুইটা কেন, দুইয়ের অধিক থাকতে পারে। অর্থাৎ আমি এখানে বিভিন্ন মান বসালে সেখান থেকে কি রেঞ্জ একটাই আসতে পারে, স্বাভাবিক। কিন্তু যদি কখনো এরকম আসে যে মা দুইটা কিন্তু সন্তান একটা, এটা তো সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তাহলে এটা ফাংশন হবে না যে 3, বি আবার 3, সি। যদি এরকম দেখেন, অর্থাৎ ডোমেন ভিন্ন, ডোমেন একই কিন্তু রেঞ্জ ভিন্ন ভিন্ন, ডোমেন একই রেঞ্জ ভিন্ন ভিন্ন, এটা কখনোই সম্ভব না। অর্থাৎ ওই ফাংশনটা আসলে এক্সাক্ট না, বা এটা ফাংশন নয়। তো এমসিকিউতে আসতে পারে যে কোনটি ফাংশন আর কোনটি ফাংশন নয়। এখন আপনি যদি মনে করেন যে এখানে এক্স এর মান 3 বসাবেন কিন্তু এফ এক্স এর মান একের ভিন্ন ভিন্ন আসবে, এটা তো কখনোই সম্ভব না। যে এক্স এর মান আপনি ভিন্ন ভিন্ন বসালেও এফ এক্স এর মান একই আসতে পারে, এটা সম্ভব। এই যে যেমন এখানে প্রমাণ পেলেন যে -2 বসালেও 1 আসে, 0 বসালেও 1 আসে। কিন্তু এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য এফ এক্স এর একই মান আসবে, এটা কখনোই সম্ভব না। তাহলে আপনার এটা ফাংশন নয়। আর এটা হচ্ছে কি হবে, আমাদের ফাংশনের অন্তর্ভুক্ত হবে। তো এটা পরীক্ষায় আসে যে কোনটি ফাংশন বা কোনটি ফাংশন নয়। এটার জন্য আপনারা একটু ডোমেন রেঞ্জ গুলো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে রেঞ্জ যদি কি হয়, সেম হয়, তাহলে কি হবে সেটা ফাংশন। বাট ডোমেন যদি কি হয়, সেম হয়, রেঞ্জ ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেটা ফাংশন হিসাবে গণ্য হবে না। ওকে, ওকে, তো আমরা
ফাংশন আর ফাংশনের ডোমেন রেঞ্জ জিনিসটা বুঝতে পারতেছে কিনা আপনারা একটু বলেন, তাহলে আমরা অঙ্কে চলে যাব। হ্যাঁ, আর যদি না বুঝেন তাহলে আমি আরেকবার রিপিট করব যে ফাংশনের বিষয়টা বুঝতে পারতেছেন কিনা। আমাদের হাতে সময় খুব কম, আপনারা দ্রুত একটু রেসপন্স করবেন। কেউ একজন বলেন যে ফাংশনের ডোমেন রেঞ্জ বুঝতে পারতেছেন কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলেন আমরা ফাংশন থেকে একটা সৃজনশীল করি। সৃজনশীলটা একটু দেখেন, দেওয়া আছে f such that x 2x minus 3 2x minus 1 by 2x plus 3, এটা ছিল আমাদের উদ্দীপক। এখান থেকে আমাদের ফার্স্ট প্রশ্নটা ছিল f equal to কত। হ্যাঁ, হ্যাঁ, x এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা সৃজনশীল উঠালাম যে দেখেন আমাদের আমাদের রেঞ্জের ভিতরে আছে কিনা এটা। তো ফার্স্ট উদ্দীপকে দেওয়া আছে যে f such that x, মানে f যেন x 2x minus 1 by 2x plus 3, এটা একটা ফাংশনের অংশ দেওয়া আছে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে f equal to 2x minus 1 by 2x plus 3। তাহলে যদি আমি প্রথম প্রশ্নটা করার জন্য লিখি যে fx equal to, লেখা যায় এখান থেকে তো 2x minus 1 by 2x plus 3, এখান থেকে আপনি জাস্ট কি f এর ভ্যালুটা 1 by 3 বসাই দিলেই অঙ্কের রেজাল্ট চলে আসবে। অর্থাৎ আপনি লিখতে পারেন যে f of minus 1 by 3 equal to 2 into কত, minus 1 by 3 minus 1 2 into কত, minus 1 by 3 plus 3। ওকে, এটা হিসাব করলে আপনারা পাচ্ছেন এখানে কত, -2/3 -1, আশা করি -2/3 প্লাস 3। হিসাবটা আশা করি করতে পারবেন, তাও আমি একটু দ্রুত করে দিচ্ছি। 3 উপরে কত, -2 -3 3 -2 প্লাস কত, 9। ওকে, তাহলে এখানে 3 কাটা গেলে থাকে কত, -5/7। ওকে, এটা ছিল আমাদের ফার্স্ট। এখানে জাস্ট আপনি এফ এক্স এর পরিবর্তে এক্স এর ভ্যালু 1/3, অর্থাৎ এখানে ডোমেন 1/3 বসালে আমাদের রেঞ্জ আসে কত, -5/7। এই যে ডোমেন রেঞ্জের মাধ্যমে আমরা আমাদের এটা সমাধান হয়ে গেল, জাস্ট মান বসাই দিলেই এটা কি সলিউশন বেরিয়ে যাবে। এফ অফ এক্স এর জায়গায় আপনি এক্স এর ভ্যালু কত, 1/3 বসাতে বলছে ওরা। এই 1/3 বসাই দেওয়ার পরে আমাদের রেঞ্জ বের হয়ে গেল। আশা করি এটা আপনারা পারবেন, এটা সহজ ছিল। দেন আমরা ফাংশনটি এক এক কিনা, ফাংশনটি এক এক কিনা এখন এর আগে জানতে হবে আসলে এক এক ফাংশন জিনিসটা কি। এক এক ফাংশনটা হচ্ছে যখন এইভাবে আমাদের দুটো ফাংশন থাকবে, অর্থাৎ হচ্ছে কি ধরেন এক্স ওয়াই জেড, এটা আগে বললাম 1 2 3, যদি একটা একটা হয় তাহলে সে ফাংশনটা হবে এক এক, অর্থাৎ একজনের জন্য একজন। হ্যাঁ, x, 1 y, 2 z, 3, এখানে যদি এক্সট্রা একটা থাকে তাহলে সেটাও এক এক ফাংশন হবে না। এখানে যদি আরেকটা থাকে সেটাও কি এক এক ফাংশন হবে না। এখন এক এক ফাংশন নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই ফাংশনে এক্স এর ভ্যালু আমরা কি
ভিন্ন ভিন্ন চলক ভ্যালু বসাই দিব। অর্থাৎ ধরেন একটা হচ্ছে x1, আরটা x এর পরিবর্তে বসাই দিব x2। এখন দুটো ফাংশনে x1 ইকুয়াল টু x2 যদি সমান হয়, তাহলে আমরা এটা প্রমাণ হবে যে ফাংশনটি একটি একক ফাংশন। কিন্তু তার আগে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কোনো ফাংশনের ভ্যালু কখনো অসংজ্ঞায়িত করা যাবে না। কোনো ফাংশনের ভ্যালু অসংজ্ঞায়িত জিনিসটা হচ্ছে কি, 1/0 ইকুয়াল টু কি, অসংজ্ঞায়িত। অর্থাৎ কোনো অঙ্কের অ্যান্সার এখানে অসংজ্ঞায়িত আনা যাবে না। তো সেদিক থেকে সতর্ক থাকতে হবে আমাদেরকে। নিচে কোনোভাবে জিরো আসা যাবে না। ওকে, তো নিচের জিরো অ্যাভয়েড করতে হলে, হ্যাঁ, এই যে 2x প্লাস 3 ইকুয়াল টু 0 কখন হবে? x ইকুয়াল টু -3/2। যদি x ইকুয়াল টু -3/2 বসান, নিচে চলে আসবে জিরো। নিচে জিরো আসলে পুরো ফাংশনটা আসবে অসংজ্ঞায়িত। তাহলে এই জিনিসটা একমাত্র করা যাবে না। ওকে, তাহলে এটা কি যেতে হবে, আমাদের বাদ দিতে হবে। এই মান বাদে, অর্থাৎ এই ডোমেন বাদে পৃথিবীতে যত ডোমেন আছে আপনি বাকি সবই ব্যবহার করতে পারবেন এই অঙ্কের জন্য। তাহলে স্পেশালি আপনি এখানের জন্য যদি ডোমেন ব্যবহার করতে হয়, ধরেন ডোমেন আপনি যদি এফ ব্যবহার করতে হয়, তাহলে এফ হতে হবে এই যে আর বা পৃথিবীর সকল স্বাভাবিক সংখ্যা থেকে আপনি কি বাদ দিতে হবে, এই যে -3/2 বাদ -3/2। অর্থাৎ এরকম একটা ডোমেন আপনাকে নিতে হবে। তো যাই হোক, আমাদের এত কিছু না লিখলেও হবে পরীক্ষার হলে। আমরা শুধু একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা দুইটা ফাংশন নিয়ে নিব। একটাকে ধরবো, সরি, দুইটা ভ্যালু নিয়ে নিব বা ডোমেন নিয়ে নিব। একটাকে ধরবো আমরা x1, আরটাকে ধরবো আমরা কত, x2। যদি প্রমাণ হয় যে x1 ইকুয়াল টু x2, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে ফাংশনটি একটি একক ফাংশন। তো দেখি আমাদের, যদি আমাদের fx ইকুয়াল টু এত হয়, তাহলে f(x1) কত হবে? জাস্ট এখানে 2x1 -1, 2x1 +3। তা আমি যদি এখানে আবার f(x2) বসাই, তাহলেও সেম আসবে। f(x2) বসালে কত আসবে? 2x2 -1, 2x2 +3। এখন কথা হচ্ছে যে আমাদের এই দুইটা ফাংশনকে আমাদের সমান যদি হয়ে যায়, অর্থাৎ দুইটা ফাংশনকে আমরা সমান করলে যদি x1 ইকুয়াল টু x2 আসে, তাহলে ফাংশনটি একক। তো দেখি 2x, এটা এটা আমরা মুছে দেই, তাহলে সহজ হয়ে গেল। ওকে, এক লাইন কমে গেল আমাদের। এখন এটার হিসাব কিভাবে করবেন? 2x1 -1, 2x1 +3, এখান থেকে এক বিয়োগ করবেন সহজ হিসাবের জন্য, না হলে গুণ করতে হবে। গুণ করলে হিসাব আরো বড় হয়ে যাবে। 2x2 + 3, উপরে হচ্ছে 2x2 -1 -1। ওকে, তো এখানে লসাগু করলে কত আসে আমাদের? 2x1 +3, 2x1 -1 প্লাস, সরি, -2x1 -3 ইকুয়াল টু 2x2 +3, উপরে কত, 2x2 -1 -2x2 -3। ওকে, তাহলে এখান থেকে দেখেন 2x1 2x1 কাটা গেল, 2x2 2x2 কাটা গেল, আর থাকতেছে কত এখানে, -1 -3 হলে -4, 2x1 +3 ইকুয়াল টু, উপরেও -4, 2x2 +3। উপরেরটা কাটা গেলে নিচেরটাকে উল্টে দিলে আপনি আর পাচ্ছেন কত, 2x2 +3। 3 3 কাটা, তারপর 2 2 কাটা যাবে, তাহলে আমাদের দিন শেষে থাকতেছে x1 ইকুয়াল টু x2। অর্থাৎ এটা দ্বারা প্রমাণ হয়ে যাবে যে ফাংশনটি একটি একক ফাংশন। তো আশা করি এক এক ফাংশন নির্ণয়ের সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আমাদের দুইটা চলক ধরে নিতে হবে, অজানা চলক, একটা x1, একটা হচ্ছে কি x2। ওকে, তো দিন শেষে যদি আমাদের x1 ইকুয়াল টু x2 আসে, এটা দ্বারা প্রমাণ হয়ে যাবে যে ফাংশনটি এক এক। আর যদি এর প্রমাণ না হয়, x1 ইকুয়াল টু x2 না হয়, তাহলে ফাংশনটি এক এক হবে না। দেন আমাদের তৃতীয় প্রশ্নটা আসে যে f2 ইন্টু f ইনভার্স 1x ইকুয়াল টু x হলে x এর মান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা করতে হবে যে fx, এটা একটু মনোযোগ দেন, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি ফাংশন বা থেকে কোনো অঙ্ক আসে, তাহলে ইনভার্সের একটা অঙ্ক আসতে পারে 2 নম্বরে। তো আপনারা এটার উপর একটু জোর দেন। যদিও ফাংশনের অঙ্ক আসতেও পারে, নাও আসতে পারে, যদি এসে থাকে তাহলে আপনারা ইনভার্সের অঙ্কগুলো একটু জোর দিবেন। 2x -1, 2x
3। ওকে, তাহলে আমাদের এখানে ধরে নিব আমরা এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের যদি এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে শুধু এক্স ইকুয়াল টু কত হবে, বা শুধু এক্স ইকুয়াল টু হবে এফ ইনভার্স ওয়ান ওয়াই। শুধু এক্স ইকুয়াল টু হবে কত, এফ ইনভার্স ওয়ান ওয়াই। আচ্ছা, তো এফ এক্স ইকুয়াল টু ওয়াই আমরা এখন এখানে বসাই। এফ এক্স ইকুয়াল টু কত, ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু কত আছে আমাদের, 2x - 1, 2x - 1, 2x+3। এখান থেকে আমরা এফ এক্স ইকুয়াল টু ওয়াই ওখানে বসা দিলাম আমাদের ওয়াই ইকুয়াল টু কত। আমাদের মেন টার্গেট হচ্ছে কি, যে এফ ইনভার্স ওয়ান এক্স এর ভ্যালু বের করা, ঠিক আছে। এফ ইনভার্স ওয়ান আমাদের তো আছে এফ এক্স এর ভ্যালু, এফ ইনভার্স ওয়ান নাই, তাহলে আমরা এটাকে ওয়াই ধরে নিব, ধরে এক্স কে এক পাশে আনলে এফ ইনভার্স ওয়ান ওয়াই আসলো। তো কোনোভাবে যদি আমরা এফ ইনভার্স ওয়ান ওয়াই পাই, সেখানে এক্স বসায় দিলে এফ ইনভার্স ওয়ান এক্স বেরিয়ে যাবে, এটা আমাদের মেইন টার্গেট থাকবে। তো এই জন্য আমরা এখানে ওয়াই দিয়ে অঙ্কটা করে আসতেছি। 2xy প্লাস 3y ইকুয়াল টু 2x - 1। সো এদিক থেকে আমরা আমাদের টার্গেট হচ্ছে এখন এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবো। তাহলে আনলে কি হবে, 2xy মাইনাস 2x ইকুয়াল টু -1 -3y। ওকে, 2x কমন গেলে y-1 ইকুয়াল টু -1 -3y, অর্থাৎ মাইনাস ইন্টু 1 প্লাস 3y, বা x ইকুয়াল টু 2 ইন্টু y-1 -1 প্লাস 3y। এখানে আপনি যদি মাইনাস উঠাই দেন তাহলে লিখতে পারবেন 1 y। ওকে, তাহলে x এর ভ্যালু পাচ্ছি আমরা কত, 1 প্লাস 3y বাই 2 ইন্টু 1 y। ওকে, এখন x ইকুয়াল টু কি লেখা যায়, f ইনভার্স 1 y লেখা যাবে। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি যে f ইনভার্স 1 y ইকুয়াল টু কত, 1 প্লাস 3y বাই 2 ইন্টু 1 y। আশা করি বুঝতে পারলেন যে x এর ভ্যালু আমরা যদি বসাই কত, f ইনভার্স 1 y, তাহলে f ইনভার্স 1 y এর ভ্যালু পাচ্ছি আমরা কত, 1 প্লাস 3y বাই 1 y। এখন আসি আমাদের f ইনভার্স 1 y এর মধ্যে আমরা x বসাই দেব। যেমন y এর মান যদি আমাদের x হয়, তাহলে ফাংশনের ওই পাশে আছে কত, 1 প্লাস 3y, এখানে হয়ে যাবে 1 প্লাস 3x। আবার এখানে আছে 1 মাইনাস 2 ইন্টু 1 y, এখানে 2 ইন্টু 1 x হয়ে যাবে। চলেন, প্রথমেই বলা আছে যে 2 ইন্টু f ইনভার্স 1 x ইকুয়াল টু x, উভয়ের সাথে আমরা 2 গুণ করি। 2, এখানে কত দিলাম 2, এখানে এবার 2 2 কাটা গেল, তাহলে 2 ইন্টু f ইনভার্স 1 x এর ভ্যালু কত, x। x ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি এখানে, 1 প্লাস 3x বাই 1 x। ওকে, তাহলে এখানে কত আসতেছে, x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 3x। ওকে, দেন আমরা সবগুলোকে একদিকে নিলে পাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x মাইনাস এক্স ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র। আশা করি বুঝতে পারবেন। এখান থেকে তাহলে আমি লিখতে পারি x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা x প্লাস 1 ইকুয়াল টু 0। যদি x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি আবার লিখতেছি x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত, -1। অর্থাৎ অঙ্ক শেষ। f 2 ইন্টু f ইনভার্স 1 x ইকুয়াল টু x হলে x এর মান নির্ণয়। যেহেতু আমাদের ডাইরেক্ট f ইনভার্স 1 x নাই, ফাংশনটা আছে f x এর ফাংশন, তাহলে আগে আমাদেরকে f ইনভার্স 1 ক্রিয়েট করতে হবে। আমরা এই পর্যায়ে এসে f ইনভার্স 1 টা ক্রিয়েট করা হলো। দেন f ইনভার্স 1 x এর ভ্যালু দেওয়া আছে x, 2 ইন্টু f ইনভার্স 1 x এর ভ্যালু, তারপর x ভ্যালু বসানোর পরে আমাদের দিন শেষে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত x এর মান বেরিয়ে আসলো। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশন থেকে একটা সৃজনশীল এখানে দেওয়া আছে। তো তোমাদের এখানে মেন বই যেটাতে আছে সেটাতে আরো অন্যান্য সৃজনশীল গুলো দেওয়া আছে। তোমরা চেষ্টা করবা এখান থেকে এই যে যে নিয়মগুলো দেখানো হচ্ছে এই নিয়মের মাধ্যমে সমাধান করতে পারবা। এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের পরবর্তী ক্লাসের শুরুতে যদি প্রশ্ন থাকে আমাদেরকে বলবো, আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি আজকে আমরা এতটুকুই। হ্যাঁ,
তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা ফাংশন নিয়ে বা সেট নিয়ে তাহলে এখন থাকলে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। আমাদের তাদের কোনো সমস্যা থাকলেই বলতে পারো, সমস্যা নেই। স্যার এখানে এক এক ফাংশনে কি আমরা সবসময় -1 করবো, মানে ওয়ানটা কি বাদ দিব সবসময় কোথায় কোথায়? এক এক ফাংশনে খতে? -1 বলতে? ওই যে করছিলেন না যে 2x-1 বাই 2x1 + 3 - 1। এটা তো উদ্দীপকে একটা ফাংশন দেওয়া আছে, উদ্দীপকে একটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে। আমরা টার্গেটে থাকবে আর কি আমাদের যে নিচের যে অংশটা থাকে, অর্থাৎ হরটা কখনো জিরো না হয়, হর জিরো হলে ফাংশনটা ইনফিনিটিভ চলে আসবে। এজন্য এই জিনিসটাকে লেখার ক্ষেত্রে দেখাতে হবে যে এটাকে বাদ দিয়ে বাকিগুলোকে আমরা ডোমেন ধরবো। এবং যদি পরীক্ষা হলে আপনার সময় সংক্ষেপ থাকে তাহলে আপনি এই অংশটা স্কিপও করতে পারেন, শুধুমাত্র এটা লিখে দিবেন যে এক্ষেত্রে আমরা ডোমেইন হিসাবে দুইজনকে নিচ্ছি, দুইটা চলক নিচ্ছি, একটা হচ্ছে x1, সরি দুইটা ভ্যালু নিচ্ছি, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2। নিয়ে দুইটা ভ্যালুকে আপনি এই ফাংশনটাতে ইউজ করে দিবেন, অর্থাৎ fx এর জায়গায় fx1 একবার দিবেন, fx2 একবার দিবেন, দিয়ে দুইটা ফাংশনকে আপনি ইকুয়াল করে নেবেন। নেওয়ার পরে যদি চলক বা মান যে দুইটা বসালেন বা ডোমেন যে দুইটা দিলেন, সে ডোমেন দুইটা যদি সেম সেম আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে ফাংশনটা এক এক। ঠিক আছে, এটা যে কোনো ফাংশনের ক্ষেত্রে এই পদ্ধতিতে করে ফেলতে পারবেন। ওকে। জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা শেষ করে সার্বিক দিই। ফাংশনটা দেখাই দিতে বলা হয়। জি জি। সার্বিক ফাংশন আছে না একটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্বিক সেট। সার্বিক ফাংশনের একটা অঙ্ক আছে না, যেরকম এক এক ফাংশনের মতোই? আচ্ছা, একটা ফাংশনের মধ্যে আপনার আমি ডিটেলসটা আপনাকে বলতেছি। হুম, wait, আপনার প্রশ্ন ছিল উম, উম, আচ্ছা, আমি বিষয়টা একটু বলি, একটু সময় লাগবে। দেখেন, আমরা এখানে কিছু কিছু ফাংশনের টার্ম ছিল, যে বিপরীত ফাংশন গুলো কি, অন্যয় ফাংশন গুলো কি, সার্বিক ফাংশন গুলো কি। এখানে ফাংশন গুলা আমি একটু বলতেছি, এগুলো বইয়ে আছে, আপনারা এই সংজ্ঞার মধ্যেই পাবেন, সবগুলা স্টার্টিং ফার্স্ট পেজ এগুলাতে আছে। তো সার্বিক ফাংশন হচ্ছে আপনার যখন একটা ফাংশনের জন্য আপনি এফ অফ এ যদি একটা ফাংশন দেওয়া থাকে আপনার 1 2 3 5 7 9 a b, অর্থাৎ আহ একটা ফাংশন যদি এরকম থাকে যে এই ফাংশনের আপনি ভ্যালু গুলা এখানে ডোমেন গুলা বসালে আপনি এখানে ভ্যালু পাচ্ছেন। হ্যাঁ, এফ অফ এর এই 1 বসালে আপনি এখান থেকে ভ্যালু পাচ্ছেন, এখান থেকে ভ্যালু পাচ্ছেন, এখান থেকে ভ্যালুটা পাচ্ছেন। অর্থাৎ আপনি একটা ফাংশন থাকবে যে ফাংশনের ডোমেন 1 বসালে আপনি কি পাচ্ছেন, 5 পাবেন, 2 বসালে 7 পাবেন, 3 বসালে 9 পাবেন। হ্যাঁ, আর এটার বাইরে এখানে আর কোনো এক্সট্রা ফাংশন বা কোডোমেনও থাকবে না, তখন এই ফাংশনটাকে বলা হবে আপনার সার্বিক ফাংশন, অর্থাৎ সবগুলোর সাথে এখানে ইউজ হয়ে যাবে। হ্যাঁ, পুরো বি এর মধ্যে আপনার পুরো এটাকে ইউজ করলে পুরো বিটাই পাবেন। এটা হচ্ছে আমাদের সাবেক ফাংশন, অর্থাৎ এখানে কোনো এক্সট্রা কিছু থাকবে না, এখানে এক্সট্রা কিছু থাকবে না, অর্থাৎ এখানের এ এর পুরো জিনিসটাই বিতে পাবেন। ধরেন এরকম একটা ফাংশন দেওয়া আছে যেখানে আপনি 1 বসালে 5 পাবেন, 2 বসালে 7 পাবেন, 3 বসালে 9 পাবেন, অর্থাৎ সবগুলোর সাথে এক এক ফাংশন থাকবে, এক এক রিলেশন থাকবে, ওয়ান ওয়ান ওয়ান, জাস্ট এইভাবে এক এক রিলেশন থাকবে। এটাকে বলা হবে আমাদের সার্বিক ফাংশন। আশা করি বুঝতে পারছেন এটা। ওকে, যদি কোডোমেন এবং ডোমেন বিষয়টা বুঝতে পারেন তাহলে আশা করি বা রেঞ্জ বিষয়টা বুঝতে পারেন তাহলে এটা বুঝতে পারবেন। এবং এক এক ফাংশনের বিষয়টা এরকম যে একটা ডোমেনের জন্য একটা রেঞ্জই থাকবে, প্রত্যেকটা ডোমেনের জন্য একটা স্পেসিফিক রেঞ্জ থাকবে, তখন এটা আপনার এক এক ফাংশন থাকবে। আর
এর বাইরে যদি কোনো কিছু না থাকে সেটা হয়ে যাবে আপনার পারফেক্ট ফাংশন। ওকে, এরপরে যদি বলা যায় কি বলতে পারেন? আর কারো কোনো কোশ্চেন আছে? না। ভাইয়া। ঠিক আছে, তাহলে থাকো তোমরা, আমরা আজকে ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, সবাই ভালো থাকবা। ঠিক আছে, আসসালামু মিটিং। আলাইকুম। আসসালামু আলাইকুম। মিটিংটা শেষ।